রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। স্বাগত জানাচ্ছি, আমি আরজে কিবরিয়া। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম অন দ্য স্পট থেকে বরাবরের মতোই সুমন এবং রেহান, আর সাউন্ডে রয়েছে লোবান। এ সপ্তাহে শুরুতেই আমরা সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার কিছু সাউন্ড আপনাদেরকে শোনাবো। ডর মানে ভয়। টিকিট কই? দোষ টিকিট নাই। নাই মানে? নাই মানে কি, সব বুক। আমি কিছু বুঝলাম না। 3 ঘন্টা পরে একটা বাস আছে, ওইটা টিকিট আছে, ওইটাতে গেলে যেতে পারো। তাহলে এখন আর কি করা যায়? জল একটু বসে কিছু খাওয়া দাওয়া করি নাকি? হ্যাঁ, আর কি করবি তুই? তুই তো মানে চান্স সুযোগ পাইলে খাবি, এটা তোর নিয়ম হয়ে গেছে। খাওয়া হচ্ছে এটা শিল্প, বুঝছস? তো তাহলে শিল্পী, খাদ্য শিল্পী। যদি আমার দেখে সেটা বুঝা যায় না, বোঝা যায় না। কিন্তু ঘটনা হচ্ছে মামা আমার কাছে টাকা নেই, কিন্তু খাওয়া দাওয়া। তুই টাকা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি কিভাবে টাকা নিয়ে আসছি, অনেক টাকা। আচ্ছা তাহলে মামা এক কাজ কর, আপাতত খাইতে যাওয়ার আগে টিকিট অগ্রিম কাইটা নিয়ে আয়, পরে আবার টিকিট কেটে নিয়ে আয়। ওকে দোস্ত, আমি যাই টিকিটটা কেটে নিয়ে আসি। খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আমরা ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিই। যাত্রাপথে সিরাজগঞ্জে কিছু সময়ের জন্য বিরতি পাই। তারপর আবারও শুরু হয় গাইবান্ধার উদ্দেশ্যে যাত্রা। সন্ধ্যা নাগাদ আমরা পৌঁছাই গাইবান্ধার বিসিক মোড়ে। এখান থেকে প্রায় 5 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছাই আমাদের গন্তব্য খামার টেঙ্গুরজানি গ্রামে, যেখানে ডর টিম ও আজকের অতিথিরা অপেক্ষা করছে। দোস্ত অবশেষে পৌঁছে এলাম মনে হয়। মানে এমন আমি জানি না, রাস্তা। আমি পুরাটা পৌঁছে নেই রে। আমার অর্ধেক রাস্তা হয়ে গেছে। তুই কাহিল হয়ে গেছিস, তোর অবস্থা খুব খারাপ, বুঝতে পারছি। তুই একটা জিনিস দেখ, রাস্তাটা যেমন টাফ, ওই জায়গার নাম উচ্চারণ করা আরো টাফ। খামার কইলি হইব। খামার টেঙ্গুরজানি। মাই গড, এই টাফ কাজের চেয়ে এই নাম তো টাফই। এর চেয়ে আরো একটা বড় টাফ কাজ আছে। একটা ফোন দে পাপ্পু ভাইয়ের এখানে আসলাম না, ওনাকে একটা ফোন দে। আচ্ছা হ্যাঁ, ওনারে ফোনটা দিয়ে নিয়ে যাবে। আচ্ছা হ্যালো, হ্যাঁ কই ভাই আপনারা? আমরা এই তো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাকেন আসতেছি। কি অবস্থা ভাই? কি পৌঁছাতে রয়েছে? কি ইজি হয়েছে নাকি কি কঠিনের মধ্যে পড়ছিলেন? না ভাই, অনেক ভেজাল হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে, সব ঠিকঠাক আছেন? মানে একদম সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। কিন্তু কষ্ট হয়েছে আসতে না? অনেক কষ্ট হয়েছে, শুধু কষ্ট না ভাই, অনেক কষ্টে ভাই। এত রাত্রে অনেক কষ্ট একটা ভ্যান পেয়েছি। আমরা পুরা হেঁটে আসছি রে ভাই, আমরা ভ্যানও পাইনি। আচ্ছা তার আগে এইখান থেকে তো আমাদের যতটুক জানি আর বেশি দূর হাঁটা লাগবে না, আর একটু সামনে গেলেই হবে। এখানেই পাপ্পু ভাই এবার তাহলে সামনে থাকেন। পাপ্পু ভাই হাইটা আমাদেরকে ওই কবরের কাছাকাছি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসেন আপনারা। আমরা আপনার পেছনে আছি। আচ্ছা চলেন আমরা সবাই হাঁটি। আচ্ছা আসেন এই রাস্তা দিয়ে, আসেন এদিক দিয়ে আসেন। ওই তো কবরটা দেখা যাচ্ছে, ওই যে সামনে দেখতেছো, ওইটাই কবরটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই কবরটা। দেখে শুনে আসবেন, এখানে ভাঙ্গা অনেক কবর আছে তো। আচ্ছা আচ্ছা। আর আমরা ওখানে না বসে এই সাইডে বসি। কি ভেতরে যাবো না, এখানে বসে? হ্যাঁ এখানে বসবো, কারণ ওইদিকে আরো অনেক ভাঙ্গা কবর আছে, ওইটা যেতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে রেয়ান, আমরা এক কাজ করি, ভেতরে নাই যাই, একটু দূরে থাকেন। ভেতরে না যাই, অনেক অন্ধকার, এখানেই তো অনেক অন্ধকার। আর ভিতরে পাটা কেটে যেতে পারে, এখানে প্রবলেম নেই? না না এখানে। আচ্ছা চলেন সবাই এখানেই বসে বলি। আচ্ছা ঠিক আছে, এই সাইডে বসি আমরা। এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, জঙ্গল বেশি তো। আচ্ছা চলেন তাহলে একটু চাইপা বসি। রেহান সবাই বসে পড়ি। হ্যাঁ এখানে বসি। ওকে রেহান, আমাদের তো কবরস্থানে এই নিয়ে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, কিন্তু আজকের যে কবরটা দেখতেছো এটা কিন্তু মানে মোটামুটি বেশ ইন্ডিভিজুয়ালাইজড। মানে ওই যে হাওড়ের কবরটার মতনই অনেকটা। আজকেরটা মানে লোকালয়ের মধ্যে থাইকাও আলাদা ধরনের, তাই না? রাতের বেলা একটু সবারই জিজ্ঞেস করি কি, আর কবরে এত রাতের বেলা কবরের ধারে কাছে যাওয়া হয়েছে? গেছেন কেউ কখনো? আমি গেছি আগে, তবে পাপ্পু ভাই গেছেন? হ্যাঁ।
আর আপনারা সবাই একটু সবার সাথে পরিচয় হয়ে যায়। আমার যা হয়েছিল আপনার প্রায় বিক্রমপুরে এক সময় আপনার রাত 1:30 বাজে, কিন্তু এই এত ইন্ডিভিজুয়ালি ছিল না সেটা। আচ্ছা আচ্ছা, এটা অনেক ভয়ানক প্লেসটা। আচ্ছা, আর আপনার কি অবস্থা? একটু দূরে বসছেন ভাই। আমি আসলে এর আগে কখনো কবরস্থানে যাই নাই, যাওয়া হয়নি, এই প্রথম। আচ্ছা, একবারই যান নাই নাকি রাতের বেলা? রাতের বেলা আর কি, রাতের বেলা আসলে এত রাতে কবরস্থানে যাওয়ার প্রশ্ন উঠে না, সাহসও পাই না। আচ্ছা, যাই হোক, আমরা প্রথমবার আপনারা নিয়ে আসছি কবরস্থানে। আমার আগে থেকে এখানে ভয় লাগতো, কিন্তু আজকে একটু বেশি লাগছে। আজকে একদম কোনো সারা শব্দ পাচ্ছি না, একটা ভয়ঙ্কর পরিবেশ হয়েছে আর কি। ভাই, ভয়ঙ্কর পরিবেশ তো বলেই আমরা এখানে আইছি, তাই না? প্রথমে আমরা কি করব, কি কথা বলতে বেশি আগ্রহী মনে হচ্ছে? আগ্রহী আছে তো, কথা বলতে সবাই আগ্রহী, সবাই কথা বলবে, কিন্তু আমি আগে পাপ্পু ভাইয়ের কাছ থেকে শুনবো। পাপ্পু ভাইয়ের বাসায় আসছি, তাই না? পাপ্পু ভাই, আপনি বলেন খবর টবর কি, কেমন আছেন, কি করতেছেন? ভালোই আছি, এখন একটা জব করি। আমার এখানে তো ঘটনা ঘটছে, আমি যেটা বলতে চাচ্ছি আর কি। এখন একটু ভয় লাগছে। আপনারা তাইলে পাপ্পু ভাইয়ের স্টপ রাখি, আমরা পাপ্পু ভাইকে বাদ দিয়ে এই হৃদয় ভাইয়ের কাছে যাই। জি ভাই, আমার নাম হচ্ছে হৃদয়। আমি একজন আপকামার মিউজিক ডিরেক্টর। মিউজিক নিয়ে আছি। তো আমি থাকি হচ্ছে আপনার পুরন ঢাকা, নারিন্দা। তো মিউজিকের সাথে যখন আছেন, রাত জাগার অভ্যাসটা আপনার আছে? অনেক আছে। আপনারা তো দুজন একসাথে আসছেন? হ্যাঁ হ্যাঁ। জি জি। হ্যাঁ ভাইজান, আপনার নামটা? নাম? আমার নাম হচ্ছে রাব্বি। রাব্বি। আর বেসিক্যালি ভাবে আমি আপনার পড়াশোনা করি, আর তাছাড়া আমার বাবার বিজনেস আছে ধলেখালে। তার মানে দুজনেই পুরান ঢাকার দিকে? কেউ আমার কাজিন। রাত জাগার কথা বলতেছিলেন, তো রাত জাগেন, রাতে বিরাতে কোনো ঘটনা কি? আচ্ছা, আমাদের তো ভাইজানের সাথে একটু কথা বলে নিব না? আমার নাম মোহাম্মদ মুমিনুল হক, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ মানে আপনি নারায়ণগঞ্জে থাকেন? জি, নারায়ণগঞ্জ। জায়গাও সুটেবল, বন্ধুরাও সুটেবল, আমরাও সুটেবল। আপনারা ভয় পাইছেন, আমরা ভয় পাইতে চাই। এখনো পাচ্ছি। হৃদয় ভাই, আপনি কি ভয় পাইছেন? আপনার এক্সপিরিয়েন্স? আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে আসলে আমার সেই কথাগুলো এখন মনে পড়ছে খুব, আর ভয়ও খুব করছে, যেহেতু আমরা কবরস্থানে আছি এখন, আর খুব অন্ধকার জায়গাটা। তো কখনো ভৌতিক জিনিসটা বিলিভ করতাম না। আচ্ছা। আমি কখনো কল্পনা করিনি বা ভাবিও নি কখনো যে আমার সাথে এরকম কিছু ঘটনা ঘটবে। আচ্ছা। আমার ইদানিং খুব রাত জাগা হয়, আর এটা সবাই জানে যে মিউজিকের কাজটাই এরকম। আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে প্ল্যান করি যে আমরা সবাই মিলে ঘুরতে যাব। কোথায় যাওয়া যায় এই নিয়ে আমরা একদিন আলোচনায় বসি। আলোচনায় বসার পর দেন আমরা রাব্বির দাদুর বাড়ি ঘুরতে যাওয়ার প্ল্যান। কতদিন আগের ঘটনা? এটা আপনার মেবি 2-3 সপ্তাহ আগে। 2-3 সপ্তাহ আগে। আচ্ছা আচ্ছা। আমরা সেই জায়গাটায় যাওয়ার প্ল্যান করি, তো রাব্বির দাদুর বাসায় যাই সবাই মিলে। আমরা বেশ 7-8 জন যাওয়ার প্ল্যান করি, তো সবাই রাজি। শুক্রবার ছিল, 7-8 জন মিলে বের হই আর কি ঘোরার জন্য। ঢাকা থেকে রওনা দিয়েছি। আমরা সকালে রওনা দিই 3 দিন থাকার জন্য, ক্যামেরা নিয়ে। খুব ঘুরতে যাওয়া মানে তো আর বিশ্রাম করা না, ঘোরা মানে হচ্ছে আমরা যাবো আড্ডা, মানে সারা দিন জুড়ে আমাদের প্ল্যানিং নিয়ে কাজ করা। তো দেন আমরা সেখানে যাই, আমাদের যাওয়াতে একটা বাধা চলে আসে। বাধাটা চলে আসে যেমন আমাদের সিএনজি, যে আমরা সিএনজিতে করে গেছি, কিছুটা পথ যখন আমরা যাই, আব্দুল্লাপুর পার হওয়ার পর যে একটা ঘাট আছে, ওই আপনার এই কুচামারা ঘাট না কি বলে, ওইখান থেকে আর কি সিএনজির ইঞ্জিনটা নষ্ট হয়। তো দেন আমরা একটা সিএনজি নেই, মানে এমন একটা জায়গাতে আপনার ইঞ্জিনটা খারাপ হয়েছে, ওখানে কোনো দেখা যাচ্ছে সিএনজি পাচ্ছি না। রিক্সা চলতেছে, ঠিক আছে, তো রিক্সা তো এত দূরে যাবে না। তারপর পাইছি আপনার একটা পাইছি, অনেক কষ্টে পাইছি। তো উনি আমাদেরকে সাইডে জিজ্ঞেস করছে, যেহেতু হাতে ব্যাগ ট্যাগ দেখছে, মামা কোথাও যাবেন? তো আমার ফ্রেন্ড বললো যে বিক্রমপুর টঙ্গিবাড়ি মেডিকেল রোড। আচ্ছা, আমি বলছি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলতেছে যে হ্যাঁ যাওয়া যাবে। তো যাওয়ার সময় কিছুটা রাস্তা এরা সিএনজিটা স্টার্ট অফ হয়ে গেছে হঠাৎ, এই হচ্ছে আপনার দ্বিতীয়। তো আমরা যখন সিএনজি স্টার্ট অফ হয়ে যায়, তো আমাদেরকে মামা বলতেছে যে, মানে উনি বলতেছে অন্যরকম একটা ফিলে যে আমার সিএনজি তো স্টার্ট অফ হয়ে যাওয়ার কথা না। আমি মামা তো 2 দিন আগে উনি সবকিছু ঠিক করে, মানে সার্ভিস করেছেন, আর উনি বিগত কিছুদিন আগেই সিএনজিটা নামাইছেন স্টার্ট অফ যাওয়ার পর। তো উনি আমাকে আবার বলতেছে, মানে সিএনজি ওয়ালা, যে মামা আপনারা যেন কোথায় যাবেন। বেসিক্যালি উনি ভেঙে জানতে চাচ্ছেন ভেদকা আপনার মেডিকেল রোড, ভেদকা মেডিকেল রোড। উনি অনেকক্ষণ কি যেন একটা চিন্তা ভাবনা করে বলতেছে, না মামা আমি যাবো না ওখানে। আমাদের একটা অন্যরকম ফিল যে সে ওই রোডের নাম শুনে কেন যাবে না, আপনি এভাবে ছেড়ে দিয়ে না আমাদের দিয়ে আসেন। তো সে এক পর্যায়ে রাজি হয়, মানে প্রথম না করে সে, না মামা আমি সেখানে ওই রাস্তাটা আমি চলাফেরা করবো না।
আপনি অন্য কোনো সিএনজি নিলে নিতে পারেন, অন্য কোনো গাড়ি নিলে নিতে পারেন। তো আপনার উনি এক পর্যায়ে রাজি হচ্ছে। তো যাওয়ার সময় একই অবস্থা আবার। তো উনি বলছেন আপনারা নেমে যান, আপনারা আমার যতটুকু আসছে আমার ভাড়া দিতে হবে না, আমি যাবো না। যাই হোক, তো আলটিমেটলি আমরা খুব কষ্টে ওখানে পৌঁছে যাই। ওর দাদুর বাসা সবাইকে পরিচয় করতে করতে অ্যাটলিস্ট দুপুর হয়ে যায়। বিকেলে আমরা সবাই মিলে একটু বের হই, ছবি তুলতে তুলতে আপনার সন্ধ্যা, ওখানে আড্ডা দেওয়ার ব্রিজের মাঝে বসা। আমরা যখন বাসায় পৌঁছাই তখন প্রায় রাত 8:30 বেজে গেছে। ওই জায়গাটার নামটা কি? ওই জায়গাটার নাম হচ্ছে আপনার বিক্রমপুর টঙ্গিবাড়ি মেডিকেল রোড। আচ্ছা, ঘটনার শুরু এখান থেকেই আস্তে আস্তে শুরু হচ্ছে। সব ফ্রেন্ডরা মিলে বলতেছে যে আচ্ছা এখন তো রাত হয়ে গেল, তা এখনের প্রোগ্রাম কি? তো সবাই এক এক প্ল্যান করতেছে। তো আমি বললাম যে আমরা ভূতের গল্প বলি, 12টার দিকে উঠানের সামনে বসে, ওখানে বসে ভূতের গল্প শুনবেন আপনি। হ্যাঁ, তো ওই ডিনার করলাম সবাই মিলে। তো এখন দেখা যাচ্ছে আপনার গ্রামের পরিস্থিতি আরো অন্ধকার, আরো ভয়াবহ অবস্থা। দেখা যাচ্ছে একা বেরোর সাহসটা তখন পাচ্ছি না। ওই দিন ছিল আপনার অমাবস্যার দিন। তো ওর দাদি আইসা আমাদেরকে বলতেছে যে তোমরা বেশি রাত জাগো না, এন্ড তোমরা এত রাত্রে কেউ বের হবা না, যদিও বের হও। আর গ্রামের টয়লেট তো জানেন বেশিরভাগ বাসা থেকে একটু দূরে, তারপর আপনার চাপকল হচ্ছে আর একটু দূরে, এরকম। ওর দাদি এসে বলতেছে যে যদিও কেউ টয়লেটে যাও, পাশে কাউকে ডেকে নিও, একা বের হও না। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘরটা ছিল এরকম যে আপনার ঘরের দুপাশেই জানালা। আচ্ছা, ঘরটা কিসের ছিল? টিনের ঘর আর কি, আধা পাকা যেটাকে বলে। সে জানে যে আমরা ঢাকার ছেলে, আমরা এত তাড়াতাড়ি ঘুমাই না। আর একটা কথা বলছিল যে আপনার এই যে জানালা ছিল ওটা বন্ধ রাখতে বলছিল। তো ওরা পেছনে কি ছিল? পেছনে ছিল আপনার বাসটা। ঘুমানোর প্ল্যান করি তো ঘুম আসে না আমাদের। ওরা ওখানে ফ্রেন্ড আছে, তো ওর এক ফ্রেন্ড বলতেছে যে আমরা মাছ ধরতে যাই, কেমন? সবাই উৎসাহিত, মানে সবাই ঢাকার ছেলে, ওখানে গ্রামে রাত্রেবেলা মাছ ধরতে যাওয়ার এক্সপিরিয়েন্স আলাদা। আমি রাজি হই, মানে একটু দ্বিধা বোধ করে রাজি হই। ওরা যদি চলে যায়, আমি তো একা। একসাথে গেলাম, মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে বেরোই। যখন বেরোই তখন রাত 12:30 বা অনেকটা এরকম, 7জনই বেরোই। সবাই মিলে এই মাছ ধরার উদ্দেশ্যে রওনা হই। আমি মূলত ইয়ারফোন কানে দিয়ে গান শুনতেছি। ওরা প্রায় সবাই আগে হাঁটতেছে, আমি রাব্বি পিছনে। সুতরাং এক পর্যায়ে ও আগে চলে যায়। আমি ভাবতেছি যে আমার পিছনে হয়তো 2-1টা ফ্রেন্ড আছে, দেখতেছে অনেক আগে চলে গেছে, নিজের অজান্তে একা পড়ে গেছে। হঠাৎ এক পর্যায়ে আমি পিছনে ঘুরে কি কাউকে জিজ্ঞেস করতেছি যে কারো ফোনে চার্জ আছে বা টর্চ আছে, এরকম। তো জিজ্ঞেস করার পর দেখি যে কেউ আমার পেছনে কেউ নাই। আমি অনুভব করছি কেউ পিছনে আছে। তো দেন দেখি অনেকটা পর্যায়ে ওরা দেখি দাঁড়ায় গেছে। আমি গেছি, যাওয়ার পরে ওরা একটা গভীর একটা আর কি বলা যায় এক কথা যে জঙ্গল বললেও সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। জায়গাটা এমনই অবস্থা ছিল। তাছাড়া গভীর রাত, একটা খাল ছিল, খালের পাশে আপনার কবরস্থান করে একটা, ওই কবরস্থান পেরিয়ে আপনার ওরা মাছ ধরতে যাবে। মানে এটা ওইখানকার অবশ্যই এখানে লোক যে আর কি পুরনো কবরস্থান এটা। আচ্ছা আচ্ছা। তো দেন যখন যাচ্ছি তখন অ্যাটলিস্ট একজন করে ওরা বলতেছে যে ভাই আর আমি আর যাবো না। মানে ভয়, আর কি সবার ভিতরে একটা ভয় চলে আসছে। যদিও আমরা 7-8 জন আছি, তো এক পর্যায়ে আলটিমেটলি আমরা 5 জন ব্যাক করে অলরেডি চলে আসার পর যেটা হয়, আমরা বসি, ওর দাদি আবার আসছে। তোমরা কই গেছিলাম? আমরা তো মাছ ধরতে গেছিলাম। ওর দাদি রেগে গেছে। সবাই চলে আসছেন? সবাই চলে আসেনি, আমরা 5 জন চলে আসছি। আর 2 জন ওই ওরা অতগুলো মাছ নিয়েও আসেনি, জাস্ট 3টা কই মাছ নিয়ে আসছে। এক ফ্রেন্ড কি করছে, মাছটা নিয়ে ঘরে ঢুকে গেছে। তোর ভাই বলতেছে আহা ভাই তুমি এটা কি করলা, তুমি মাছ তো ঘরে নিয়ে ঢুকা নিছে, রাত্রেবেলা মাছ নিয়ে ঢুকা ঠিক না, এটাকে বাইরে রাখো, একটা লোকেশন দেখা দিল, ওই লোকেশনে মাছটা রেখে আসো। আর তো এর মাঝে যে একটা ঘটনা ঘটছে যে ওই কবর দিয়ে আমরা যখন যাই আপনার তখন মেডিকেলটা একটু পারে আর কি পুরন কবরস্থানতে, তো ওইটার যে বাউন্ডারি ছিল অনেকটা ভাঙাচোরা। তো আমরা তো আর জানি না যে লোকটা ছিল আর কি, ওনার নাম হলো মুহসিন। লোকটা যে আর কি গ্রামের যে আর কি বললো যে চলো আমরা মাছ ধরতে যাই, তোমরা এতদিন পর আসছো একটু ঘুরতে যাই। 3 জন আমরা কবরস্থানের উপর চলে যাই। এক পর্যায়ে ফাহিম নামে যে ছেলেটা ও হঠাৎ থমকে যায়। আমার কথা যে থামলা কেন, কয় না এইভাবে থামলাম। এইভাবে থামার তো কোনো প্রশ্ন আসে না, সবাই তো আগে তো আমরা, তুমি পেছনে চলে গেলে তো সমস্যা না। আমি কই না এত হেলামি করো না, চলো। তো ওইখানে আবার আপনার ওই আমার এক বন্ধু ছিল নাম তনয় আবার ওইখানে দাঁড়া ফোনে কথা বলতেছিল। ওকে মানা করছে হৃদয় যে তুমি ওখানে যাও না, তো বেশি দূরে যাও না। ও আবার আর কি কিনারে গাছের সাথে বসা কথা বলতেছে। তো হঠাৎ একটু পরে দেখি কি একটা পানির ভিতর শব্দ, তনয় আর কি পড়ে গেছে। টস মারলো, দেখে যে তনয় ছেলেটা পড়ে গেছে। তো আমরা সবাই মিলে হাসাহাসি করলাম, কি ব্যাপার তুমি পড়লা কে? তোমায় তো বললাম যে তুমি কর্নারে যাও না। কয় না আমি তো ছিলাম তো আমার সেফ মতোই। আমি একটু বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে
আমি যখন মাছ ধরতে যাচ্ছি সবার সাথে পেছনে পড়ে গেছি। আমার একটা জিনিস যেটা ফিল হয়েছিল সেই জিনিসটা কিন্তু ফাহিমেরও ফিল হয়েছে। আচ্ছা, স্বাভাবিক ধরে নিছে যে হয়তো স্বাভাবিক হতে পারে, যেটা আমি ধরে নিছি এরকমই ব্যাপারটা স্বাভাবিক। ও পরে বলছে আমাদের আসার সময় ওর সাথে আবার হয়েছে, ওর কাছে মনে হয়েছে কেউ ওর গায়ে টাচ করছে পেছন থেকে। তো দেন আমি ওরে বলছি সবাই আমরা আগে, ও আমাদের সাথে, কিন্তু পেছন থেকে কে টাচ করবে। ও আমাকে বলছে ভাই একটা জিনিস আমার খারাপ লাগতেছে, আমাদের এই 5 জন ব্যতীত আমাদের সাথে অন্য কেউ আছে। তখন সবার গা হঠাৎ ছমছম করে, যদিও কেউ বিলিভ করুক না করুক, তখন একটা রাতের বেলা গভীর অন্ধকার একটা গ্রাম, ভয়ের একটা ব্যাপার, সবাই একে ভয় পেয়ে গেছে। আর যে ফিলিংস নিয়ে বলছে ও, এটা স্বাভাবিক দেখে বোঝা যায় যে ও খুব ভয় পেয়েছে। সুতরাং বলার পরে আমরা সবাই বাড়ি চলে যাই খুব তাড়াহুড়ো। আমরা বুঝতে পারছি কিছু একটা নিশ্চয়ই হয়েছে এখানে। এই জিনিসটা আমাদের টাচ করলো আমাদের মনে, ভয়ের টাচ এন্ড দেখার। মূলত এই জন্যই কি আপনারা মাছ না ধরে চলে আসছেন? হ্যাঁ, ওই কারণে আর কি আমরা ব্যাক করে চলে আসি বাসায়। বাসার যে উঠানটা আছে ওইখানে আর কি আপনার সাথে যে পুরনো কবরটা যেটা, আচ্ছা আচ্ছা, ওইখানে বৈশা পরে আমরা আর কি প্ল্যান অনুযায়ী ভূতের গল্প বলা শুরু করলাম। তো ভূতের গল্প বলার আগে আমার ফোনের ব্যালেন্স শেষ। তো আমি বলতেছি যে এখানে ভ্যাক্সিলোটের দোকান কি পাওয়া যাবে? তো আমার ইমার্জেন্সি ছিল, তো আমি আরো বেরোই। যদিও আমরা জানতাম যে গ্রামগঞ্জে এরকম মানে রাত্রেবেলা অফ থাকে, তারপরে খুব জরুরি ছিল কারণ আমরা 2 জন বের হই, 3 জন বের হই, আমি ও আর ফাহিম যাচ্ছি। তো আমার ওই একটা কথা বললাম যে আমি ইয়ারফোন কানে আছে। ওরা 2 জন মানে রীতিমতো আগে চলে যাচ্ছে। ওরা 2 জন কথা বলতে বলতে যাচ্ছে, আমি গান শুনতে শুনতে যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে আপনার টঙ্গিবাড়ি মেডিকেল রোড। আচ্ছা, তো ওখানে একটা জায়গায় আমরা থেমে যাই, যদিও সেটা মেডিকেল ছিল, আমরা জানতাম না ফার্স্ট টাইম। ওরা 2 জন আগে চলে যায়। তো আমি যখন গানের ট্র্যাক চেঞ্জ করতেছি তখন আমি খেয়াল করি যে ওটার মানে মেডিকেলটার ভিতর কেউ একটা দাঁড়িয়ে আছে, মানে সাদা কাপড় পরে, মানে ছেলের আকৃতি না মেয়ের আকৃতি সেটা বুঝার মতো কাছাকাছি কিছু ছিল না, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মানুষ দাঁড়ায়। আমি জিনিসটা দেখে না আমি ভাবলাম, যদিও আমি জানি না যে এটা মেডিকেল বা এটা অফ বা এরকম কিছু, হয়তো কোনো ইনস্টিটিউট হতে পারে যেখানে গেস্ট থাকতে পারে, সেখানকার কর্মচারীরাও থাকতে পারে। আর কি জাস্ট একটা দোতলা বিল্ডিং। হ্যাঁ, দোতলা বিল্ডিং দেখছি, পরিত্যক্ত একটা অবস্থা এটা পুরো। আমি যাওয়ার সময় তো আমার এই জিনিসটা মাথায় নেই না। ওই মেডিকেলটাকে পরিত্যক্ত প্রায় আপনার 2-3 বছর। জি, দেন আমি জিনিসটা মাথায় নেই না যখন আমি এই আকৃতিটা দেখি। যদিও আমি বুঝতে পারতেছি না যে জিনিসটা কি, তবুও আমার ভয় খুব। অনেকক্ষণ পরে যখন আমি খেয়াল করি, আমরা তো আস্তে আস্তে হাঁটতেছিলাম, এক পর্যায়ে যেটা আমি করি, হঠাৎ আমার হাত থেকে আর কি একটু ফোন পড়ে যায়, আমার মোবাইলটা পড়ে যায়। আমি একটু আপনার ওখানে উঁচা নিচে জায়গা তো অন্ধকার, আমি খেয়াল করিনি। ফোনে আপনার মোবাইলের যে একটা উপরে আপনার একটা ডিসপ্লে থাকে, গ্লাস থাকে, গ্লাসটা ফেটে গেছে, এখনো ফাটাই সেই গ্লাসটা। তখন আমি যেটা দেখি, হঠাৎ এই ধরেন এই কিছু সেকেন্ড বা কিছু মুহূর্তের জন্য তো আপনার জিনিসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা না, পরিস্থিতিটা চেঞ্জ এমন ভাবে হয়েছে যে হঠাৎ আমি দেখি একটা খাটোলা, লাশ রাখার খাটোলা, সেম ওই জায়গাটাতে যেখানে আমি সেই মানুষ আকৃতির একটা ছায়া দেখতে পাই, একটা খাটিয়া রাখা আছে সেখানে। আমি এটা দেখে খুব ভয় পেয়ে গেছি। হঠাৎ মানে মুহূর্তের ভিতরে জিনিসটা কিভাবে হয়, কোন লোকজন দেখতে পাচ্ছি না আশেপাশে। তো দেন দেখার পরে আমি যেটা ফলো করি, আপনার মানে খাটোলার উপরে সাদা কাপড় দিয়ে, যেটা লাশ থাকার পরে, হ্যাঁ, লাশ গোসল দেওয়ার পর যে আপনার সাদা একটা কাপড় মানে সেই খাটোলার উপরে দেওয়া, পুরোটাই ঢাকা। আমি যেটা দেখি, কেউ যে আপনার লাশের কাপড়টা যে কেউ তুলতেছে, অর্ধেক যে তুলতেছে উপরে যে কাপড়টা, তো ওই কাপড়টা তুলার যে মানে কোন কাউকে দেখলাম না, কিন্তু কাপড়টা তুলছে এটা আমি দেখছি। আপনি প্রায় দেখছেন যে এটা হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স এরকম, মানে এত ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। তো আমি দেখে খুব খুব ভয় পেয়ে গেছি। আমি এখনো বলতে গেলে আমার শরীরে লোম দাঁড়া যাচ্ছে। আমি এখনো। তারপর এটা দেখার পরে আপনার রিয়াকশন কি ছিল? আমার রিয়াকশন, আমি পারছি না কাউকে কিছু বলতে। আমি যে আমার ফোন ব্যাটারি হাতে নিয়েছে, আমার হাত পা কাঁপা শুরু করছে, আমার গলার স্বর আমার আসতেছে না, মনে হচ্ছে কেউ আমার ভিতর থেকে বা কেউ আমার শব্দ কেড়ে রাখছে এরকম, বা চেপে রাখছে এরকম। বাকশক্তি হারাই গেছে। আমি এক পর্যায়ে আমার খুব মানে ইয়া করে আমি ওদেরকে ডাকি। আমার এখনো মনে করলে ভাই, আমার প্রায় এখন যেটা হয়, আমি রাত জেগে মিউজিক করতে পারি না। আমি ফাহিম আর রাব্বিকে মানে যতটুকু স্বরে আমি ডাকতে পারছি, উচ্চ স্বরে, খুব একটা বলা যায় না,
কোন রকম বেরোছে। তো ওরা শুনতে পায়, ওরা আসে। তো ওদেরকে আমি দেখাইছি, দেখো এই জিনিসটা কিন্তু ছিল না। তো বলছে না থাকতেও পারে। আমি বলছি না আমি দেখিনি। তখন আমি ঘটনাটা ওদের বলি ওখানে দাঁড়িয়ে। রাব্বি, ফাহিম ওরা দুজনই প্রায় মেডিকেলের সামনে যায়। তো ফাহিম আবার আপনার যে দরজার যে আপনার শিখ যে একটু সাহস বেশি আর কি, ও আর কি একটু দেখাইতে গেছে যে আমি দেখি কেউ কি করতেছে যে আসলে কি। তো যখন আমরা তিনজনে এই জিনিসটা আবার দেখতে পাই, ওই জিনিসটা উঠছে। দেখার পরে আমি কিছু বলিনি, আমি দৌড়। জিনিসটা উঠছে মানে আপনার পর্দাটা মানে যে লাশের উপরে মানে কোনো লাশ ছিল কিনা সেটা দেখিনি আর কি, কেউ পর্দাটা উঠাইতেছে, মানে পর্দাটা মনে নিজে নিজে উঠতেছে, অর্ধেক উঠছে। একটা জায়গাতে লাশ রাখা অথচ তার আশেপাশে কেউই নেই, কোনো বাতি নাই, এটা কিভাবে সম্ভব? এটা আমাদের মানে হার্ট টাচ করে যায় জিনিসটা। যখন এই দৃশ্যটা আমি দেখতে পাই, আমরা তিনজন দেখতে পাই যে এই কাপড়টা সরে যাচ্ছে। আমি তো দৌড়, ওরাও দৌড়, ওরা যে পিছনে দৌড়াইতেছে এটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু পিছে তাকিয়ে ওদের দেখার মতো সাহসটা আমার ভিতরে কাজ করতেছে না। আমি দৌড়ের পরে দেখা গেছে আপনার 6 থেকে 7 মিনিটের রাস্তা। আমি দেখা গেছে আমি প্রায় মনে হচ্ছে যে আমি 20 মিনিট পর বা 25 মিনিট পরে অনেক লং মনে হচ্ছে রাস্তাটা, খুঁজেই পাচ্ছি না। এক সময় মনে হচ্ছে যে আমরা রাস্তায় হারিয়ে ফেলছি। ওর পা কেটে যায়। আর ওর আগে যেটা ঘটে যে আমার ফ্রেন্ড গাছের সাথে বা কিসের সাথে হাতে বলতে পারতেছে না। তো আর ওর পা কিভাবে কাটছে ও বলতে পারতেছে না। বাট আমার কোনো ক্ষতি হয়নি। আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, আসার পরে আমার হাই টেম্পারেচার হয়ে গেছে, এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা। তখন আসার পরে যে ঘটনাটা ঘটে, মানে আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে, আমরা কিন্তু তারপরেও সবাইকে পেয়ে একটা সাহস বা একটা পাইছি। ওই মুহূর্তে সবাইকে পায় দেখা গেছে আমরা আরো সাহস করতেছি, যে আরো ব্যাকআপ পেয়েছি, যে আমরা ভূতের গল্প বলি কিন্তু আমরা ঘরে বসে বলবো, বাইরে যাওয়ার সাহসটা আমাদের নাই। বাকি ফ্রেন্ডরা বলতেছে না বাইরে বলি। তো আমরা মূলত বেরোই, সবাই বেরোই উঠানের সামনে বসে। তখন অল্প কিছু গল্প মানে অল্প করে সবাই গল্প বলে, বেশি আর হলো না, সবার ঘুমে ধরে গেছে আর ভয় একটা কাজ করতেছে সবার মাঝে। আচ্ছা। তো ফাহিম আমাদেরকে হঠাৎ বলতেছে যে টর্চ ধরো। আমরা চাই কি হয়েছে, সবাই একটা মানে হঠাৎ এই জিনিসটা হলো রাতের বেলা, কিন্তু অনেক ভয়ের ব্যাপার। টর্চ দিয়ে বললাম যে বলো দেখো তো ওই জায়গায় কি, ওই জায়গায় কিছুই না। তো আমরা ভিতরে চলে যাই। যাওয়ার পরে সবাই মানে দেখা গেছে 10 মিনিটের ভিতরে সবাই ঘুমাতে চলে যায়। তো ঘুমানোর পরে আর কি ওর পাশের রুম থেকে দাদি বলতেছে কেউ যদি বাইরে থেকে ডাক দেয়, জানালা বা গেট নক করে, আওয়াজ না দিয়ে আর জিজ্ঞেস না করে, পাশের কাউকে না ডেকে নিজেরা খুলবা না। আর টয়লেটে বের হলে একা বের হবা না। ফাহিমের যেটা অবস্থা হয়, শরীরে অনেক জ্বর চলে আসা করছে, ধুমায়া জ্বর আর কি তার শরীরে। তো সে আমাকে রাত্রের বেলা ডাকতেছে, প্রায় মানে ঘরে ঢুকার প্রায় আপনার 3:30 বাজে, 3:23। ওকে যখন বলতেছে, তো ও বলতেছে যে আর কি ইশারায় বলতেছে বমি আসতেছে। আচ্ছা। ও বলতে পারতেছে না কথা, মানে কথা বলার শক্তিটা নাই। এটা কি ওই দিন রাতের বেলায়? হ্যাঁ, ও বলতেছে মানে ও বলতে পারতেছে না আর কি, আওয়াজ করতে পারতেছে না। ও শুধু ইশারায় বলতেছে যে আর কি ওর আর কি বুঝাচ্ছে যে ওর বমি আসতেছে। মানে অ্যাটলিস্ট আমার দেখা মতো 3 বার ওর বমি হয়েছে। জলজান্ত ছেলেটা কি এটা হাসলাম খেললাম করলাম। যাই হোক, তৃতীয়বার যখন হয় তখন কেউ মানে জেগেছিল না, সবাই আমার একা উঠতে হয়েছে। আমি একা উঠছি। যখন আমি একা উঠার পর আর কি দূর থেকে টর্চ দিছি, তো আমি কাউকে ডাকতেছি, কেউ উঠে না, মারাত্মক। তো আমার একটা ফ্রেন্ড ছিল সামির, ওকে আমি ডাক দিই। আচ্ছা। ওকে ডাকার পর তখন গেট খোলা ছিল আর ফাহিম বাহিরে, আমি ঘরের ভিতর, একাও বাহিরে বমি করতেছে। আর আমি দেখা গেছে সেখানে যেতে পারতেছি না, দেখা গেছে আপনার বমির যে একটা গন্ধ, সেখানে দেখা গেছে আমারও চলে আসা পড়বে, আমি অসুস্থ হয়ে যাবো, আমার খারাপ লাগতেছে। তো আমি আমার ওই ফ্রেন্ডকে রাখি সামির, ও উঠার পরে বলতেছে ভাই কি হয়েছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকা রয়েছে। মানে ওর কাছে হয়তো বা মনে হচ্ছে যে আমি অন্য কিছু। আমি ওকে বলতেছি যে ভাই তুমি ভয় পাও না, তুমি পাশে দেখো, আমি সবাইকে দেখতেছি উঠতেছে না, আমি পাশে নাই, তুমি দেখো, ভয় পেও না, ফাহিমের অবস্থা খারাপ, একটু উঠো, কেউ উঠতেছে না, একটু হেল্পের দরকার ভাই। কোনো সাড়া দিচ্ছে না। এর ভিতরে আপনার টিনের উপর একটা শব্দ হচ্ছে, দরজা যে নক করে না, দরজা নক করার এই শব্দটা আমাদের রুমের উপরে পাইছি, এটা আমি পাই। আর ও একটু ঝাঁকনা হয়েছে, আমি যখন ফাহিমকে নিয়ে আসি, ও বলতেছে তো ফাহিমকে নিয়ে ভিতরে আর কি ধর আর পান্ডা দে, আর শেষ ফাহিমের শেষ, আর ও বলতেছে আমি টয়লেটে যাই। তো আমি ওকে বলে দিচ্ছি ফাহিম যদি ঘুমায় পড়ে বা ওকে বিছানা পর্যন্ত পৌঁছে দেওয়ার পর তুমি একটু বাইরে এসে দাঁড়াও, একটু হেল্প করো। আমি একা তো আর কি ভয় পেয়ে গেছি এমনিতেই একা থাকার। আমার খুব সিরিয়াস আর কি টয়লেট, যেটা আমার খুব সিরিয়াস পাইছে। তো আমি ওখানে যাই, একাই যাই। যাওয়ার পরে দেখা যাচ্ছে আমার ওই টয়লেটের যে সাইড
হাতের ডান সাইড থেকে, মানে টয়লেট তো বলছি টিনের, ওখান থেকে একটা নক করা শব্দ আসে। তো আমি ভাবছি হয়তো ওদের কারো টয়লেট লাগছে, হয়তো ওই জন্য আমি বলছি কি হয়েছে, কোনো সাড়া নেই। হাতের ডান পাশের থেকে তো আওয়াজটা আসার কথাই না, কারণ সেখানে তো দাঁড়ানো মানুষ দাঁড়িয়ে থাকার কোনো প্লেস নেই, ঢাল ঢাল দিয়ে ওখানে একটা পুকুর টাইপের একটা কোনো কিছু। তো ওখান থেকে শব্দটা এটা কিন্তু খেয়াল করি, উপর থেকে সেম আর কি, টিনের উপর থেকে, মানে কি ছাদ যেটা বলে, ওখান থেকে সেম একটা নক, উপর থেকে কে করবে, মানে ভয়। নক করতে দেরি, আমার গেট খুলতে দেরি না, গেট খুলে দেখি আমি ওরা কেউ বেরোনে, রুমে আপনার রুমে কোনো বাতি জ্বালানো না। আমি ওই মুহূর্তে আরেকটা জিনিস যেটা দেখতে পাই, এটা দেখে আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে, বাড়িতে আসার পর আমার খুব জ্বর, খুব মাথা ব্যথা, বমি, আমার এরকম অবস্থা, আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমি দেখছিলাম এখন পর্যন্ত আর কি রাত জেগে কাজ করতে পারি না, ওই আতঙ্ক একটা হচ্ছে। ওই জিনিসটা আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি, আকৃতি এমন, আমি যদি এখন বলি আমার এখন খুব অবস্থা, মানে এখন আপনি দেখে বুঝতে পারছেন। তাছাড়া এই মুহূর্তে আমরা কবরস্থানে বসে আছি একটা পাশে, আকৃতি ছিল এমন, আমি একটা পর্যায়ে তাকায় দেখি যে একটা জিনিস, মানে মানুষ আকৃতিরই কিন্তু মাথা নাই জিনিসটা, খুব মানে লোম বোঝা যাচ্ছে না, কিন্তু আপনার যে সাদা কালো একটা লোম থাকে এরকম টাইপের একটা লোম, কিন্তু বুকের মধ্যে, বুকের দুই সাইডে দুইটা চোখ, বড় বড় চোখ, অনেক বড়, বুকের মধ্যে দুইটা চোখ, একদম লাল টকটকে মনে হচ্ছে, অনেক বড় জিনিসটা। তার জিনিসটার মাথা নেই, বোঝা যাচ্ছে এটা বুক, আর তার হাত এতই লম্বা। এটা দেখে আমি ফির, আমার পা তো নড়তেছে না, একটা হিট তো আমি আগে খাইছি, আমার কিন্তু বসার ইয়ে না, আমি দৌড়াবো, আমার অটোমেটিকলি আমি বসে পড়ছি, আমার পা দুটো অবশ হয়ে গেছে। তারপর কিন্তু আমার এমন অবস্থা ছিল, আমি কিছু বলতে পারতেছি না, মানে আমার মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে রাখছে এখন, আর আমার কাছে এমন মনে হইতেছে যে ওই জিনিসটা আমাকে আস্তে আস্তে সামনের দিকে টানতেছে। মুখ থেকে আমি যত সূরা জানতাম সব ভুলে গেছি, জালালি সূরা, যতগুলো সূরা সব ভুলে গেছি। জাস্ট আমার হঠাৎ মুখ দিয়ে আল্লাহ নামটা বের আসে, তখন আমি একটু শক্তি পাই কোনো মতো। আমার সূরা ফাতিহা মনে ছিল তখন, ওটাই পাঠ করা শুরু করলাম। পাঠ করা শুরু করার পর আমি একটু শক্তি পাওয়ার পর আমি দৌড়ে, মানে রাব্বি, মানে চিল্লাম, মানে জোরে একটা চিৎকার করে ঘরে গিয়ে পড়ে গেছে। আমি পড়ে যাওয়ার পর অবস্থায় কি হয়েছে, গেট লাগাও, তখন আমার অবস্থা খারাপ হয়ে যায়। চুলা টুলা পরে পানিতে ফু দিয়ে আমাকে খাওয়ায়, সবাই সব জানলা আটকে দেয়, জানলা দরজা সব আটকে দেয়, আমি মাঝখানে ঘুমাইছি। ঘুমার পরে এই ভিতরে আর একটা ঘটনা ঘটে গেছে যে হঠাৎ আমার যে পাশে একটা ফ্রেন্ড ছিল সামির, ও আমাকে ইশারাতে রাখতেছে, কোন আওয়াজ দেয়, আমি বলছি কি হয়েছে, তখন রাব্বি একটু জানলা শুরু করে, ও বলতেছে যে আর কি, তখন একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, আমি শুনতে পাইছি, আমরাও শুনতে পাইছি, বাঁশঝাড় থেকে আসছে, মানে বাঁশঝাড় যে জানালা থেকে দেখা যায় ঠিক সেইখান থেকে আওয়াজটা আসছে, একটা বাচ্চা। আমি যখন আর কি বললো, তো আমি তখন বললাম যে না, আমাদের সাথে একটা ঘটনা ঘটছে, তো আমরা যদি এটাও ওদেরকে বলি তো ডরা যাবো, তো আমরা বললাম যে না, পাশের ঘর থেকে বাচ্চা কান্না করতেছে, ঘুমাও, সকালবেলা দেখা যাবে। তা আমি আওয়াজগুলো, ইফেক্ট গুলো আমার ভিতরে আর মানে সহ্য করার মতো শক্তিটা নাই, যেহেতু দুটা হিট। আমি বালিশ দিয়ে মানে নিজের কানকে ধরে রেখে, চেপে ধরে রেখে ঘুমাইছি, কিভাবে ঘুমাইছি ভাই আমি নিজেও বলতে পারবো না। সকালে ওঠার পরে তো যখন আর কি বাজারে যাই চা খেতে যাওয়ার পথে আর কি ওইখানে এক মুরব্বীর সাথে দেখা হয়। ও আবার জিজ্ঞেস করলো কি যে চাচা এটা আসলে কি জায়গাটা, তো ওই লোকটা তখন বললো এটা মেডিকেল। তো মেডিকেল তো মানুষজন কই, মানুষজন তো এখানে নাই, প্রায় এটা পরিত্যক্ত অবস্থা আছে 3 থেকে 4 বছর যাবত। তো তখন আর আমরা কিছু বলি না, পরিত্যক্ত অবস্থায় তাহলে এইটা রাত্রে কি দেখলাম মনে মনে ভাবতাছি। তো দাদিকে এসে সবকিছু বললাম বাজার থেকে আসার পরে, দাদির ঘরে যায় এইভাবে হইলো দাদি। তখন ও বলে ওই যে রাত্রে যে ঘটনা করছে, তখন পর্যন্ত আপনারা জানতেন না? তখন জানতাম না, তখন আমি জানছি। দাদি বলল যে তোমাদের বারবার বারণ করলাম, তখন বলল যে আমি এই কারণেই বলছিলাম যে এখানে বাঁশঝাড়, আর তাছাড়া এখানে প্রায় 5-6 বছর আগে এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে বলে। তো যখন আমি মেডিকেলের ব্যাপারটা জানতে পারি এক মুরব্বীর কাছ থেকে, উনি বললো এখানে প্রায় জিনিসটা হয়। আচ্ছা, এখানে প্রায় জিনিসটা হয়। তো আমি শুনছি হসপিটালটা যখন নাকি হয়েছে, একটা লোক এই হসপিটাল থেকে আর কি অনেক কষ্ট পেয়ে মারা গেছে আর কি চিকিৎসার ভুলের কারণে, মানে মুরব্বী এক্সপিরিয়েন্স ছিল জিনিসটা। দেন এই জিনিসগুলা প্রায় অনেকেই দেখে। আপনি কি দেখছেন তখন আমি আর কি ঘটনাটা বললাম, আমি এটা দেখছি, এরকমও দেখায়। আবার মুরব্বী উনি বললেন যে আমিও প্রায় সময় দেখি, উনি দেখতেন হলো হসপিটালের ছাদে। আচ্ছা, ছাদে উনি দেখতেন মেয়েকে হাঁটতেন একদম ঠিক গ্রিলের উপরে উঠে, যদি এখানে কারো হাঁটা সম্ভব না, কোনো মানুষের পক্ষে হাঁটা সম্ভব না, এটা হলো মেডিকেল সড়কের ঘটনা। উনি বলছে এই জিনিসটা প্রায় দেখা যায়, অনেকে এক্সপিরিয়েন্স করে। এই ঘটনা শুনে মানে ওদের বলছি যে আমি আর থাকবো না এখানে, তো তোমরা থাকলে থাকো, আমি যাই। সবাই আমরা একসাথে চলে আসছি, আমরা ঢাকায়। ঘটনাটা রাত্রে কেউই জানতো না, তো যখন আমরা ঘটনাটা ওর দাদির সাথে শেয়ার করি তখন সবাই শুনে বেসিক্যালি রাত্রে বেলা কি কি হয়েছিল।
ওকে, ফাইনালি আপনারা ঢাকায় ফাইনালি চলে আসছেন। আমরা ঢাকায় উদ্দেশ্যে রওনা হয়েছি। ওকে, আর তো কোনো প্রবলেম আর কোনো প্রবলেম নেই, কিন্তু আসার পরে আমার যেটা হয়েছে, আমার প্রচন্ড জ্বর। প্রতিদিন রাত্রে আমি টানা 3 দিন একই স্বপ্ন, যে ঘটনাটি আমার সাথে ঘটে। আমি এখন পর্যন্ত আমি যেটা বলছি, রাত জেগে কাজ করি না। বড় মসজিদ আছে আমাদের ওখানে, তো ইমাম সাহেবের কাছে যাই, আমি বলি ঘটনাটা এরকম হচ্ছে। উনি বলছে ভয়ের কিছুই না, আর উনি মানে ঝেড়ে টেড়ে দিছে। উনি বলছে নামাজ পড়েন, আপনি দেখেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপাতত এখন তো ঠিক আপাতত আছে। এখন ঠিক আছে, এখন কোনো যে আকৃতিটার কথা উনি বলছে, বুঝছি সুমন, মানে ইটস আনবিলিভেবল ম্যান। ওকে, তাহলে এই ছিল মানে আমাদের হৃদয় ভাইয়ের হৃদয় গল্প। ভাইয়ের ঘটনা। মানে ফরচুনেটলি আপনি বেশ মানে খুব বেশি প্রবলেম কিছু একটা হয় না, মানে খুব আপনি বেশি একটা problem শারীরিকভাবে হলে এটা সব দিক আল্লাহ থেকে পাকের ভালো রহমত। আছেন। তবে একটা জিনিস আমার মনে হয়, এটা আমার এখনো পর্যন্ত সেই জিনিসগুলো মাঝে মধ্যে চোখে ভাসে, কিন্তু ফরচুনেটলি এখন ঘটতেছে না জিনিসটা, ব্যাপারটা এখন ওরকম না। কিন্তু আমি যে জিনিসটা এখন টুকটাক যেটা মানে ফেস করতেছি, যে রাতের বেলা যে মাঝে মধ্যে দেখা যায় আমি রাত্রে যখন ঘুমাই, মানে অন্যরকম কিছু আওয়াজ বা কোনো কিছু আমার কানের ভিতরে আসে। মেইন পয়েন্ট এটাও জানি যে এখনো বলছি ঘটনাটা কবরস্থানের পাশে আছে। সত্য বলতে গেলে ভাই এখনো আমার কানে সেই জিনিসগুলোই ভাসতেছে। আসলে এই বিষয়টা এত আপনার মাথার ভেতরে ঢুকছে, এমন ভাবে যে ঢুকছে, মানে হয় না, আমরা ছোটখাটো জিনিস পেয়ে না, একটা জিনিস খেয়াল করেছি, আমরা অনেকে মোবাইল ফোন ব্যবহার করে অভ্যস্ত, বারবার হয়তো কারো ফোন আসছে, কখনো কখনো এমন হয়ে যায় ফোন বাজতেছে না, সামথিং মনে হচ্ছে রিংিং বা পকেটে মনে হয় কিছু একটা ভাইব্রেট করলো কিংবা বারবার আমরা সেটা ধাক্কা লাগছে দেখছি। ভাই। যাই হোক, হৃদয় ভাই অনেক অনেক মানে কি বলবো, কেমন যেন গল্পটা একটু আতঙ্কেই ভরা, তাই না? আতঙ্কে ভরা, হ্যাঁ। এবং সবচেয়ে হৃদয় ভাইকে ধন্যবাদ, এবং সেই সঙ্গে হচ্ছে আমাদের সাথে রাব্বি ভাইকে দুজনকেই ধন্যবাদ, যে জাস্ট আপনাদের অভিজ্ঞতাগুলো আমরা একটু জানতে পারলাম। তো আপনারা সবাই তো শুনলেন, পাপ্পু ভাই শুনলেন, মুমিন ভাই শুনলেন, মানে কি পাপ্পু ভাই কি মনে হয়? আমি যেটা বলতে চাচ্ছি, যে আমার মুখ দিয়ে এখন কথা বেরোচ্ছে না ভয়ে, যে এরকম একটা ঘটনা শুনলাম, আবার এরকম একটা ভয়ঙ্কর জায়গায় বসে আছি, খুবই ভয় লাগছে আর কি। আমার ঘটনাটা বলতে পারবো কিনা, মানে ভয় লাগছে। আমরা চেষ্টা করবো আপনার ঘটনা যদি না শুনি, এত দূর আসার পর না শুনতে পারলে হয়তো আমাদের আশাটাই ব্যর্থ হয়ে যাবে। মুমিন ভাই কি অবস্থা? মুমিন ভাইটা শুনে কেমন মনে হলো? আমার অনেকক্ষণ চুপ করেছিলাম, কিন্তু এক ধ্যানে ঘটনাটা শুনলাম। আচ্ছা আচ্ছা, ঘটনাটা শুনে মনে হলো যেন ওই ফ্রেন্ড গুলার সাথে আমিও বোধহয় ঘুরতেছিলাম, মানে ওই নিজে ওই ওদের জায়গাটাতে। সাথে আসলে ঘুরতেছিলাম, এরকম এটাই মনে হচ্ছে হচ্ছে। একটা বিষয়, যে আমরা যখন এই মনোযোগ দিয়ে শুনছিলাম, নিজে কল্পনা করছিলাম যে আসলে আমরা মনে হয় ওই এনভায়রনমেন্টে চলে গেছি। এরকমই মনে হইতেছিল। আবার আপনার আমাদের সামনে যেটা একটা দেখা যেতেছে, গাছগুলো এগুলো মনে হচ্ছে যেন ওই গাছটাই মতো ওই হাসপাতালটা বা ওই বিল্ডিংটা এরকম মনে হইতেছে। ওখানে একটা কবরস্থানের কথা ছিল, মনে হচ্ছে যেন ওই ভয়টা এখন আমরা পাচ্ছি, যেন ওই জায়গাটাতে আছি আর কি। আচ্ছা পাপ্পু ভাই, আপনি যেটা বলছিলেন যে আমরা মূলত আপনার এলাকায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ড টিমের কাছে আপনার একটা ঘটনা শুনছিলাম, তো এই ঘটনাটা আমরা সবাই শুনতে পারি না, কি বলেন মুমিন ভাই? শুনতে পাই। আচ্ছা, পাপ্পু ভাইয়ের ঘটনাটা শুনি এবার। আমার বাড়িতে এখানেই, তখন আমি এখানে থাকি। আপনার ঘটনাটা কি এই জায়গাটাকে কেন্দ্র করে? এই জায়গাটাকে কেন্দ্র করে, সেই জন্য একটু ভয় বেশি লাগছে আর কি। আমি এই জায়গার ঘটনায় বলছি। ওকে, এখন আমি নারায়ণগঞ্জে থাকি, তখন এখানেই থাকতাম। আর ঘটনাটা 2008 সালে শুরুতে আর কি। ওকে, আমরা 3 বন্ধু ছিলাম, সালাম আর শাহিন। যেখানে যাই আর কি, সেখানেই 3 জন একসাথে যাই। ছোট থেকে ডান্স করি। সালামের মামার বিয়ে, আমাকে বলে যে পাপ্পু চলো আমরা অনুষ্ঠানটা করে আসি। আমরা বিকেলের দিকে যাই, অনুষ্ঠানটা শেষ করি, তখন রাত প্রায় 10টার মতো বাজে। বললাম আমরা এখন যাই। ওখানকার লোক বললো যে দেখো, তোমরা এখন না যায়া কালকে সকালে যাও, এখন যদি তোমরা যাও জায়গাটা ভালো না, রাতে যাওয়া ঠিক হবে না। তো তখন আমি বলি যে না, আমাকে যেতে হবে, বাসাতে বললে আসি নাই, না গেলে পরে আবার রাগারাগি করবে। তারপর ওনাদেরকে রাজি করাতে পারছিলাম না যে আমরা যাবো এখন। বলছে শুধু যে জায়গাটা ভালো না, তোমরা যেও না, আজকে রাতটা থেকে যাও। রাতটা থেকে যাও। অনেক বুঝানোর পরে ওনারা বললেন ঠিক আছে যাও, আমি সাথে আরেকজন লোক দিচ্ছি। আমি বললাম দরকার নাই, আমরা যেতে পারবো, 3 জন একসাথে যাচ্ছি তো। তারপর 3 জন একসাথে হাঁটতে থাকি, ওখান থেকে বাড়ি থেকে বের হয়ে আসি। আমার যে বন্ধু সালাম, ও বললো যে আমরা এই রাস্তা দিয়ে না যাই, একটু অন্য রাস্তা দিয়ে যাই, ওদিক দিয়ে তাড়াতাড়ি হবে। রাস্তাটা কি ধরনের রাস্তা ছিল? রাস্তাটা এমন ছিল, আমরা যখন গিয়েছি আর কি, ওটা সিএনজি দিয়ে যেতে হতো। সিএনজি থেকে নেমে 5 কিলোমিটার হেঁটে আমাদের বাড়িতে যেতে হবে। আচ্ছা আচ্ছা, শর্টকাটে যাই, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। আচ্ছা, তো বলে এই রাস্তাটা দিয়ে যাই, এটা দিয়ে গেলে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারবো। কিন্তু রাস্তাটা তেমন একটা ভালো না,
এই যে রাস্তাটা প্রায় 5 কিলোমিটার ওখান যে তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু হেঁটে গেলে এটাতে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। তো যাচ্ছি, কিছু দূর মনে করেন মানুষ থাকে, গ্রামটা কিছু দূর যাওয়ার পরে 2 মিনিট হাঁটার পর ওখান থেকে পুরো রাস্তাটা মনে করেন যে ধানের জমি থাকে, এরকম ধানের জমি মাঝখান দিয়ে রাস্তা, দুই পাশে শুধু জমি আর জমি, এই পাশ থেকে ওই পাশে কিছু দেখা যাচ্ছে না জমি ছাড়া, আর এই বাড়িঘর তো নাই, বাড়িঘর কিছু নাই, মানে অনেক দূরে, আলো টালো কিছু দেখা যাচ্ছে না। তো হালকা চাঁদের আলো ছিল, আর ওদের ভিতরে একজন আবার সিগারেট খেত, সেজন্য ম্যাচ থাকতো সাথে। ও বললো যে আগুন দেখলে নাকি মানে ভূত সামনে আসে না, তো আমি ভূতের ভয় তেমন একটা করতাম না। তো যাচ্ছি, প্রায় 2 মিনিট হাঁটার পরে বললো যে একটু পানি খাবো, এখানে দেখে আশেপাশে বাড়ি আছে কিনা। কানা নাকি, দেখতে চেয়ে দেখ আশেপাশে কোনো বাড়ি আছে কিনা, আসলে কোনো বাড়িও নেই। মানে এমন ভয়ঙ্কর অবস্থা যে ওই বাড়িগুলো, মানে বাড়ি তো নাই, রাস্তাটা দেখে আরো ভয় লাগতেছে, আশেপাশে শুধু জমি আর জমি, আর মাঝখানে চিকন রাস্তা। আর কিছু দূর গেলাম, আর 1 মিনিটের মতো হাঁটলাম। আমি 3 বন্ধু, আমি মাঝখানে, আর সালাম আমার বাম পাশে, আর শাহিন হচ্ছে ডান সাইডে। তো বললো, সালামে বলতেছে যে দেখ আমার না ভয় লাগতেছে। কিসের ভয়, আমি আছি না, আমাদের পিছনে মনে কেউ আসতেছে। আপনার এক বন্ধু বলতেছে? আমার বন্ধু বলতেছে। দেখ মানে মুরব্বীরা বলে আর কি, পিছনে তাকানো ঠিক না, তাহলে কিছু না, মনের ভুল, ভালো করে হাঁট। দেখি না একটু পিছনে কেউ আছে কিনা, আর খুবই ভয় লাগতেছে। ঠিক আছে দেখ, একটু দাঁড়ায়া তারপর দেখ। দাঁড়া, 3 জন একসাথে ঘুরি, পিছনে আসলে কেউ নাই। বললাম যে তুই একা ভয় পাইছিস, পাই আমাদেরকে ভয় দেখানো কি দরকার ছিল, দেখলি তো পিছনে কেউ নাই। তারপর হাঁটতেছি এখনো, এইভাবে প্রায় আরো 2 মিনিট হাঁটি। রাস্তাটা প্রায় আরো অনেক, এরকম আরো অনেকখানি যেতে হবে, 5 কিলোমিটার রাস্তা। মানে আর কিছু যাওয়ার পরে ও বললো দেখ এখানে আর আমি পারবো না, একটু দাঁড়া, মনে হচ্ছে কি পিছনে আসে, চল আমরা ফেরত যাই। তখন আরেক যে বন্ধু আছে ও বলতেছে আসলে পিছনে কেউ আছে। আমি বলতেছি যে তোরা ভয় পাস না, এটা মনের ভুল, অনেক সময় এমন হয় রাস্তাঘাটে মানুষ না থাকলে। তো ওরা বলে যে তুমি একটু থামলে ভালো হইতো না, এমন সময় বললে আর একটু সামনে যাই, অথবা গাছ গুছ পাইতে পারি, গাছের নিচে বসে বলবো। রাতের বেলা গাছের নিচে বসা ভালো না, ওখানে বসলে ভুট্টু আবার মাথা নাকি ঠাইসা ধরে। বললাম দেখো সে পিছু হবে না, আর একটু সামনে যাই। কিছু দূর হাঁটার পরে ওখানে দেখলাম যে গ্রামে যে ওয়াজ হয়, সভা হয়, হুজুররা এখানে বসে আর কি ইসলামিক কথাবার্তা বলে, এরকম কিছু একটা হচ্ছে। মানে রাস্তার সাইডে, ওখানে পুরাটাই নির্জন জায়গা, কিন্তু 5 থেকে 6 জন হুজুর হবে ওখানে বসে আছে। ওখানে ছোট্ট একটা কুপি জ্বালায়, মানে রাস্তা থেকে একটু নিচে, ধানি জায়গার মাঝখানে, মানে ওখানে কোনো ধান নাই, জমিটা ফাঁকা। তো বলে দেখ এখানে তো ওয়াজ হচ্ছে, কোনো প্যান্ডেল টেন্ডেল এই ধরনের কিছু নাই, শুধু একটা কুপি জ্বালায়, 4-5 জন হুজুর একসাথে বসে, পাটি বিছা মানে গল্প করতে, আর কোনো মানুষজন না। এমন আস্তে কথা বলতেছে যে রাস্তা থেকে শোনা যাচ্ছে না। ওকে বললাম যে এখানে কি ওয়াজ দেখবি, রাত দেরি না করে চল আমরা যাই। তো বললো না, রাত কত আর কই বেরিয়েছে এখন, আর রাতটা যদি আমরা এখানে শেষ করে যেতে পারি তাহলে ভালো হইলো, হুজুরদের সাথে থাইকা। চল ওদের মাঝে যা বসি, বসে একটু গল্প শুনি কি বলে, ওনারা আমরা খুশি হইবেন। চল যাই, শুনি কি বলে। যাবো, এমন সময় দেখলাম সব হুজুররা উঠে দাঁড়ালো, ওয়াজ শেষ, মানে মনে হলো তাদের ওয়াজ শেষ। কুপিটা নিভা দিল, কুপির আবার এত ছোট ছিল, মানে কাকে ঠিক মতো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে বসে আছে ওখানে 5-6 জন। ওনারা উঠে দাঁড়ালেন, কি রে ওয়াজ না শেষ, ভালো হলে একসাথে যাওয়া যাবে রাস্তাটা। তারপরে আমরা আসতেছে সামনের দিকে, আমাদের থেকে প্রায় 10-12 হাত দূরে দিয়া সামনে, আমাদের সামনে দিয়া চলে গেল, মানে যাইতেছে রাস্তার উপরে উঠা সামনের দিকে। বলে এক কাজ করে ওনাদেরকে ফলো করি। ওনারা যখন যাচ্ছে ওনাদের পিছনে পিছনে যাই, আশেপাশে কিছু হচ্ছে মনে হয়। আবার কুকুর ডাকছিল অনেকগুলো। গ্রামের লোক বলে যে ঘুরতে দেখলে নাকি কুকুরেরা প্রথমে চিল্লায়, কুকুর ওরা নাকি দেখে, মানুষ যেটা দেখে না ওরা সেটা দেখে। চল আমরা হাঁটি, এনাদের পিছিয়ে পিছিয়ে বলতেছি আর হাঁটতাছি। কিন্তু এনার এত আস্তে আস্তে হাঁটতেছিল, এইভাবে হাঁটলে প্রায় সারা রাত লাগবে, এত আস্তে আস্তে হাঁটছে। আমি বললাম দেখ এনাদের সাথে যদি হাঁটি সারা রাত লাগবে, আর রাত আরো গভীর হচ্ছে, ভয় তো লাগতেছে। ওনারা কি যেন কথা বলতেছিলেন, চেষ্টা করেছেন, ভাবলাম যে মুরব্বীরা কথা বলছে, আবার বললে কিছু বলেই কিনা। আর আমরা যখন সামনে যাবো বলতে ভয় পাচ্ছি, যখন সামনে যাওয়ার কি দরকার, পিছিয়ে পিছিয়ে যাই। পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, এমন সময় ও বলতেছে যে ভাই আমরা একদম ভালো লাগতেছে না, শরীরটা কাঁপতেছে, আমি মনে হয় অজ্ঞান হয়ে যাবো। কি আর অজ্ঞান হয়ে গিয়েছে না, এটা আসলে একটা এই বিষয়, আমার পিছনে মনে হয় এখনো কেউ আসতে। আর বললাম আচ্ছা এক কাজ করি, ওভারটেক করে আমরা সামনে দিয়ে যাই, কাটা দিয়ে যাই। বললো যে আচ্ছা ঠিক আছে। তারপর সামনের দিকে যাই, মানে ওনাদেরকে ওভারটেক করে, মুখের দিকেও তাকাই না,
ওনাদেরকে পিছনে ফেলে আমরা তাড়াতাড়ি হাঁটি সামনে যাওয়ার জন্য। আমি সামনে সামনে হাঁটতেছি, আবার কিছু দূর যাওয়ার পরে রাস্তাটা দিয়া পিছনে ফিরে তাকাই লোকগুলা কত দূর আছে, পিছনে ফিরে তাকাই দেখি যে লোকগুলা নাই। ওভারটেক করে সামনে চলে যাওয়ার পরে পেছনে দেখেন আর একটু সামনে যাওয়ার পরে পিছনে তাকাই, এখানে কোনো মোড়ও যায়নি যে এই রাস্তা দিয়ে, অন্য কোনো রাস্তাই নেই যে ওই রাস্তা একটা রাস্তা যে ওনারা চলে যাবে। পিছনে ফিরে তাকা দিয়ে কেউ নাই। তখন একটু ভয় লাগলো যে আসলে ওনারা গেলেন। সালাম যে ছিল ও আমাকে ধরছে, ভাই দেখ আমার যদি কিছু হয়ে যায় আমার বাসায় একটু তুই আসিস, কারণ আমি মনে হয় ভয় পাইতেছি হার্ট অ্যাটাক করতে পারে এরকম কিছু। বলতে ভয় কিছু নাই, আমি তো আছি। তো যে সিগারেট খেতো সে একটা ম্যাচ আর কাঠি আমার হাতে ধরা দিছে, যদি কিছু দেখি যায় আগুনটা জ্বালাবো। তারা দুজন আমার হাত ধরছে, এমন ভাবে ধরছে মনে ওরা দুজন আমার ঘাড়ে চড়তেছে অবস্থা। বলে যাচ্ছি, যার এমন সময় আমার শাহিন যার নাম, ও বলতেছে যে ই দেখতেছি ঘোড়া, মনে হয় 2টা ঘোড়া যাইতেছে। নিজের ঘোড়া যেতেছে, আমি তো দেখতেছি না। আমার বন্ধু বলে কই আমি তো ঘোড়া দেখি না। কেমন ঘোড়া ক দৌড়াইতেছে ঘোড়াগুলা এরকম ভাবে, আশেপাশে তো কোনো ঘোড়াই শুধু একজন দেখতে পারতেছে, একজন। আচ্ছা আপনারা দুজন? আমরা দুজন কেউ দেখতেছি না। আচ্ছা আর কইতাম না। আবার কিছু যাওয়ার পরে আমরা এমন ভাবে ধরছে, মানুষ ভয় না পেলে এভাবে কখনো ধরে না। বলেছে দেখবি তোর বিশ্বাস কর রাস্তার 2 সাইড দিয়ে ঘোরা যেতেছে। বললাম দেখ এসব ভয় দেখানোর কি দরকার, একসাথে তো যাইতেছি, যদি কিছু দেখেই ফেলি সবাই তো ভয় পাবি। বললাম তখন প্রায় রাত 12টার মতো বাজে। তো আমার সাইডে যে বন্ধু ছিল আবার শাহিন, ও বলেছে ভাই একটা কথা কই, আমিও না ঘোরা দেখতেছি। আরেক বন্ধু বলবো এখন 2জন দেখতেছি, এমন ভাবে ধরছে আমিও হাঁটতে পারতেছি। আমরা যাইতাম না, নিবুয়ে থেকে আগুন জ্বালালাম। কয় না এখনো ঘোরাগুলো যায় নাই, এমন ভাবে বলতেছে ধরতেছে আমার টাইম না, আমার আমি ভয় পাইতেছি খুব। ওরা আমাকে মানে মানে কাইন্ডা দিব এই অবস্থা খেতে দিচ্ছে আর কি, ভয় এত ভয় পেয়েছে। ওটার সময় আমিও ঘোরা দেখা শুরু করলাম, চোখের বুড়িতে পারে অত বড় বলছে সেজন্য ভয় পাইছি। বললাম দেখ আমি তো ঘোরা দেখতেছি মনের ভুল। এমন সময় দেখি আরো অনেক ঘোরা, সুরাতে সব পারতাম সব বলতেছি না, ভয়ে পা চলতেছে না। তারপরে অনেক কষ্টে আরেকটু রাস্তা হাঁটি, হাঁটার পরে যে কুকুর সামনে দিয়ে গেল, তারপরে সামনে দাঁড়ালো, আমাদের সামনে দাঁড়া চিল্লানো শুরু করে দিচ্ছে, মানে ডাকতেছে অনেক জোরে, মানে কান্দা মানে কুকুরের একটা কাঁদে সেই রকম। তো বলে দেখ ভাই কুকুরটা আমাদেরকে কোনো কিছুর দিচ্ছে, আর যাই ইঙ্গিত দিচ্ছে যে তোমরা সামনে যাও না। আমারও তো ভয় লাগতেছে, তাড়াতাড়ি যে জায়গাটা পার হওয়া দরকার, জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব পারি হাঁটতে থাকি, কাছাকাছি চলে আসে আর কি। তখন ওখানকার আলো দেখা যাচ্ছে যে দূরে একটা আলো। এমন সময় মানে সামনাসামনি আমাদের একটা ঘোড়া আসে, এমন ভাবে চায় রয়েছে, মানে ঘোড়াটা পারলে আমার থেকে খায় ফেলাছে অবস্থা, চায় রয়েছে মুখের দিকে। এমন সময় ঘোড়াটা আমার পিছের দিকে একবার তাকায়া তারপর মনে করেন দৌড় দিল একটা। আমার বন্ধু বললো যে আমাকে একটু তোরা বাসায় দিয়ে আয়। পরে একজনের বাসার সামনে ছিল, বাসা পাঠাই দিয়া পরে আমাদের রুমের কাছে দাঁড়াই বলতেছি ওই যে দেখা যাইতেছে তোর বাসা, তুই ওখানে যা, আমি এখানে দাঁড়াইছি, যতক্ষণ আমার দেখা যায় ততক্ষণ তুই যা। আমি আমার বাসায় যাই, সবাই ঘুমিয়ে গেছে বাসায়, খাওয়া দাওয়া না করে শুই। এমন সময় মনে হইলো যে আমার টিনের চাল, এই চালে মনে হয় কিছু পড়লো একটা, তিন থেকে যদি গড়ায় কিছু পরে শব্দ হচ্ছে এরকম গড়ায় পড়তেছে কিছু একটা। আমি তো ভয় পেয়ে যেতেছি কি গড়ায় পরে, ঠাস করে একটা শব্দ হলো যে মাটিতে পড়লো। এমন সময় দরজায় কেউ শব্দ করতেছে, কে কোনো শব্দ নেই, আরো ভয় পেয়ে যেতে, দরজায় নক করতেছে। তো ভয় আমি চুপ করে থাকি, আর কোনো কথা বলি না। ওরা রাইতে আমার আপা আছে, আপা এসে আমার বলতেছে বাপু দরজা খুলতো। এত রাইতে কি দরজা খোল, গ্রামে বলে কি যে 3বার আগে শুনবি, যে 3বার পর আর কথা না বলে তাহলে মনে করবি যে ওটা মানুষ ছিল, এরকম একটা কথা বলে আর কি। 3বার ডাক দিতে হয় যে কে কে কে। আচ্ছা 3বার যদি শব্দ করে উত্তর দেয় যদি 3বার, তাহলে জানতে হবে যে এরা মানে আসলে মানুষ, আর যদি না দেয় তাহলে জানতে হবে এটা আসলে অন্য কিছু ছিল বা মনের ভুল। আমি তোর আপা দরজা খোল, কি কিছু না দরজা খোলা, একটা ম্যাচের কাটিয়ে নিতে আসলাম। ওরা দরজা খুললাম, রুমে ঢুকে একটু পরে আবার বাড়িছে। ওই কি দেখলাম খাওয়া দাওয়া করছিস কিনা, ভাত দিয়ে গেছি, না খাই নেই সকালে খাবো, ঠিক আছে। বাইরে হয়ে গেল, তখনও ভয়, বললাম না ওদেরকে যে এমন কিছু হয়েছে, শুয়ে পড়ছে আবার কি ঘুমামো, শুয়ে রয়েছি। এমন সময় মনে হইলো কানের কাছে আর কি কেউ চুরি বাজাইতেছে, কানের কাছে কেউ চুরি বাজায়, মেয়ে মানুষের চুরি পড়ে না, এইসব চুরি বাজাচ্ছে আর কি, ঝমঝম শব্দ। এত রাতে চুরি বাজাবে কে, আর কেউ তো ঘরে নাই। একটু পরে মনে হইলো কানের কাছে কিছু বলতেছে, আমি এটা ভাবি আসলে এসব মনের ভুল। এমন সময় আমার এই রানের উপরে হাত রাখে, সেটা সরাই দিই, বুকের কাছে হাত দিছে, আমি হাতটা ধরছি, কি এটা মানে চিকন একটা কিছু। আমি ধরার পরে কথা নেই, চুপ করে রয়েছে। পাশের রুমে
ডাক দিয়েছে আপা, আমার হাতটা এমন করে ছাড়া দিছে, মুসুরটা দিয়া তারপর ছিটা দিলে হাতটা। বুঝলাম যে ডাক দেওয়ার জন্যই গেছে আর কি। তারপরে পাশের ঘরে আপাকে ডাকলাম, তো ওনারা মনে ঘুমায় গেছে। আবার একটু পরে আমার পায়ের কাছে আবার আছে, লাথি মারছি আমি, এমন জোরে লাথি মারছি, আবার ঘাটে যাই পড়ছে লাথি, তাকে লাগলো না। এরকম থাকা অবস্থা করে ঘুমায় গেলাম আমি, অনেক ভয় পেয়েছি, এত ভয়। আপনি লাইট টাইট জেলে দেখেন নাই কিছু? না, ওখানে আমার কারেন্ট নেই, আমার দরকার নেই। তারপরে ম্যাচ খুঁজি, পরে দেখলাম যে ম্যাচও নাই, আসলে আপা তখনই ম্যাচ নিয়ে গেছে। পরের দিন সকালে উঠলাম আর কি, ওখানে ওই অবস্থায় ঘুমায় গেছি, অনেক জ্বর। তো আপাকে ডাক দিয়ে বললাম যে এইরকম অবস্থা হয়েছে। কালকে আমরা শুনছিলাম, সেই জন্য তোরে ডাক দিছি যে ম্যাচের কাঠির কথা বইয়া, যে ম্যাচের কাঠি নেবো। মানে ভয়, মানে ওনারা কি শুনেছেন? আসলে আমরা শুনছিলাম যে পিছনে মানে ঘরের ভিতরে কেউ চুরি বাজাচ্ছে, নুপুর বাজছে। এই ঘর থেকে চুরি, নুপুর, আপনার ঘর থেকে আওয়াজ আসছে। ভাবলো যে কেউ আসলোই নাকি এত রাতে। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা রাখছিলাম। ঘর চেক করে দেখলাম আসলে কেউ নাই, ঘরটা হুজুর দিয়ে বন্ধ করে নেয়। তো এইসব করে করানো দরকার, এইসব হইতেই পারে। তো আমার শরীরে তো জ্বর যাচ্ছে না আর কি, অনেক জ্বর। তো আমাদের ওখানে কবিরাজ আছে, সে অনেক কিছু জানে। তো তেল পড়া দেয় কি একরকম, তেল পড়া দিলে নাকি ভালো হয়ে যায়। তার নাম রহিম। কবিরাজের নাম? হ্যাঁ, কবিরাজের নাম রহিম। আমাকে বললো যে রহিমের কাছে যাও। আচ্ছা, ঠিক আছে যাবো এক সময়, কিন্তু দেখলাম যে জ্বরটা আরো বাড়তেছে। পরে আমি আমার ওই 2 বন্ধুকে সাথে নিয়ে তার কাছে যাই। যার পরে তিনি, তার ঘরটা আর কি এমন যে তার একটা নিজস্ব রুম আছে। সেই রুমটা মনে করেন অনেক কিছুতে ভরা। যেমন মানুষের হাত থাকে না, হাতটা হাতের মনে করেন, হাতটা শুধু হাড়, মানে কঙ্কালটা হাতের কঙ্কাল, হ্যাঁ হাতের কঙ্কালটা এইরকম একটা দেখলাম। আর আশেপাশে আরো অনেক কিছু, তাবিজ তুবিজ, তারপর বয়ম ভরা অনেক কিছু মাটি দেখলাম। বোতল গুলো আছে, বোতল গুলা বন্ধ করা। দাদু বয়ে রাখতাম, দাদু এইরকম একটা সমস্যা হয়েছে। সমস্যা আমি বলতেছি তোদের কি সমস্যা। তো তারপর একটা ইয়ের মতো বাক্স, এটা খুললেন আর কি, সিন্ধুকের মতো। খোলার পর এক ধরনের তেল বার করলেন, মানে তেলটা হলুদ না লালও না এরকম। ওই তেল বার করে আমাকে চোখে দে। আপনাকে চোখে মাখতে বললো। আমরা 3 জনই চোখে মাখছি। মাখার পর মনে হচ্ছে রাতের বেলা আপনারা যে 3 বন্ধু ছিলেন, হ্যাঁ এই 3 বন্ধু একসাথে আর কি ওখানে। আচ্ছা, তিনি বলতেছেন যে তোদের সাথে রাইতে যা কিছু হয়েছে আমি জানি, আর ওইটা তোর বাসা পর্যন্ত গেছে। আমরা বলতেছে মানে ওনাকে কোনো কিছু বলার আগে উনি নিজে থেকে বলতেছে যে ওইটা তোর বাসা পর্যন্ত গেছে। তুই সাহস বেশি দেখাচ্ছিলি তো সেই জন্য। চোখে তেল দেওয়ার পর কি হলো? তেল দেওয়ার পরে মানে আমার মাথায় ঝিমঝিম করতেছে আর কি। তখন চোখ খুললাম, তখন দেখলাম যে কবিরাজ, আর যে রুমটা দেখলাম এটা একটা অন্যরকম লাগতেছে। না আমি আরো প্যারানর্মাল কিছু দেখতেছি আর কি, এরকম আশেপাশে না কেউ ঘোরাঘুরি করতেছে এরকম কিছু। তারপর বললেন আমি কিন্তু সব বুঝতেছি যে তোরা কি কি দেখছিলি। তো আমি বললাম আপনি সব জানেন কিভাবে? বলে এমন অনেক কিছু আছে যা তোরা জানিস আমি জানি। তেল দিল, বলে সব ঠিক মতো দিতে, বুকে টুকে সবাই মালিশ করিস, তাহলে ওটা তোদের কাছে আসতে পারবো না। তখন থেকে তার সাথে পরিচয় কি। তারপর আমাদেরকে বললো যে তোরা বাড়ি চলে যা, তোদের সাথে পরে কথা বলবো। তখন থেকে আর কি তার সাথে আমাদের সম্পর্কটা একটু গাঢ় হয়। তো সন্ধ্যার আগে আগে আমাকে ডাক দিয়ে বলতেছে জিনিসটা খুব খারাপ। এদের পিছনে যেটা লাগছিল, কুকুর থেকে শুরু করে যে কুকুরটা সামনে আসছিল, আর ওই যে হুজুর দেখছো, হুজুর গুলা হইতেছে তোদেরকে মানে প্রোটেক্ট করতে চাইছিল, যে তোরা যেন কোনো খারাপ জায়গায় না পড়িস, যেন ভয়ঙ্কর কিছু না ঘটে, সেই জন্য ভালো জিনিস ছিল, প্রোটেক্ট করতে চেয়েছিল, যে ভালো জিনিস ছিল ওটা। আমি বললাম এত আস্তে হারার কারণ কি? বললো যে সামনে এমন কিছু হইতে চাইছিল যেটা তিনি চাইছিলেন যেন এটা না হয়, মানে কিছুটা সময় হইলেও তোমাদেরকে ওই জায়গাটা থেকে বিরত রাখতে, কারণ ওই জিনিসটা একদম খুবই খারাপ, ওটা আমি মুখে বলতে পারবো না। ছুরা পুরা দিতেছি, কি কি যেন ছুরা পড়লেন, করার পর আমাদেরকে ফু দিলেন, তারপর বললেন যে ভালোভাবে চলিস, এসব যেন না ঘটে। তখন থেকে তাকে বিশ্বাস করে চলি। তিনি ভূত ছাড়াইতেন আর কি, মানুষের ভূত ধরে এসব ছাড়াই দিতেন। তো তাকে বললাম যে যদি কোনো জায়গায় যান তাহলে আমাদের বললেন একটু, আমরা একটু যাবো। তো একদিন তিনি বললেন যে পাশের গ্রামে যাচ্ছি ভূত ছাড়াইতে, চল ওখানে যাই। যাওয়ার দিয়ে একটা মেয়ে ফাতেমা নাম, ওনার অবস্থা খুবই খারাপ, কবিরাজ দেখে লাভ দিয়ে উঠছে, বলছে আমার দিকে আসবি না, তোরে কিন্তু মেয়েটা ফেলাবো, এইরকম। মানে কবিরাজকে বলছে? কবিরাজকে বলছে। তিনি বলেছেন দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি যে কিরকম তুই জিনিস।
মেয়েটা বলতেছে যা, নাহলে ভালো হবে না, আমি তোর বংশে একদম সব শেষ করে দেবো। মেয়েটা বলতেছে। কবিরাজ বলতেছে আর কি করা যাবে দেখা যাবে। তো বলার পরে ওখানে করে তাকে বসানো হয়। তারপর এই কানির আঙ্গুলটা না, সাইডের আঙ্গুলটা, এই আঙ্গুলে করা হয়, একটা রশিদা বাঁধা হয়, ছোট সুতা, সুতা দিয়ে বাঁধার পরে বাঁশের যে ডালগুলো হয় না, কুঞ্চি বলে, কুঞ্চি, হ্যাঁ, চিকন ডালগুলো, ওটা একটা কেটে নে কি যেন ছুরা বইলা, তারপরে সুতার উপরে মারতো। এটা চিৎকার ধরতো যে আমাকে আর মারিস না। উনি বলতেছেন যে তুই কি করলে যাবি এটা বল। উনি বলতেছে আমাকে 1 মণ দুধ আর কয়েকশো কলা দিতে হবে, তাহলে আমি যাবো। আচ্ছা, বলতেছে ওই মেয়েটার উপর যে জিনিসটা ভর করে আছে সেটা বলতেছে আর কি। আচ্ছা, তো বলতেছে একটু কম হইলে হয় না, কম হলে আমি যাবো না। ঠিক আছে, তোমাকে কিভাবে তাড়াতে হবে আমি দেখছি। বললে আরো 2টা বাড়ি মারে সুতাটার উপরে, যেটা আঙুলের সাথে বাঁধা। আচ্ছা, সুতার মধ্যে বাড়ি দিচ্ছে। আর মেয়েটা মানে চিল্লাচ্ছে অনেক। উপরে মারার পরে মেয়েটা বলছে ঠিক আছে ঠিক আছে, আমাকে 5টা কলা কম দিলে হবে। তখন বলেছে না, যে এদের এটা দেওয়ার সাধ্য নাই, তোমাকে দিতে পারবে না, তোমাকে এমনি যেতে হবে। তখন বলেছে তাহলে আমি যাবো না। বলার পর একটা বোতল বের করছে আর কি পকেট থেকে, পাঞ্জাবি পরা থাকে তার গায়ে। বলতেছে তাহলে এটা বোধ ভরি তোমারে। মেয়েটাকে বলতেছে পারলে বর। তিনি কি জানা বলে সুরা বলার পরে ফু দিছে গায়ে, আর মেয়েটা চিৎকার শুরু করে দিছে যে আমাকে বোতলে ভরিস না, আমি যাচ্ছি। তো বলতেছে আচ্ছা ঠিক আছে যাবি, একটা প্রমাণ রেখে যাস। বলে কোন দিক দিয়ে যাবি বল। বলে যে আমি বাম দিক দিয়ে যাবো। যাওয়ার আগে একটা কাজ করতে চাই, কি যে এই মেয়েটার বাবার একটা হাত ভেঙে দিতে চাই, এটাই প্রমাণ হোক। বলতে তাহলে তো তোকে এখন বোতলে ভরা দরকার। ও আমার উপরে খুব বড় অন্যায় করছে, সেই জন্য তোর মেয়েকে আমি ধরছি। আচ্ছা, মেয়েটার বাবা অন্যায় করছে। কি করছে তোরে? গ্রামে দেখা যায় অনেক সময় মানে রাস্তাঘাটে যে যেখানে পারে সেখানে প্রসাব করে আর কি। তো বললো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার গায়ে করে দিছে, প্রসাব করে দিছে। আচ্ছা আচ্ছা। তো বলতেছে তো এটা ওর বাবা কি বলতি, ওর সাথে গেল। বললো আমার যেটা ভালো লাগছে আমি এটা করছি। ঠিক আছে তাহলে তুই যাবি না, তাদের বোতলেই ভরি, এরকম কিছু বলছে। তো বলতেছে না না ঠিক আছে আমি যাবো। যাওয়ার সময় গাছের একটা ডাল ভাঙবো। তো একটু পরে এই মেয়েটা অজ্ঞান হয়ে যায় আর কি, কিছুটা বলার পরে। তারপর গাছ থেকে ছোট্ট একটা ডাল আর কি ভেঙে পড়ে, এমনি ভেঙে গেল। তো গ্রামের সবাই তো অবাক হয়ে গেছে যে আসলে ভুট্টা গেল। তারপর সরিষার তেল আর কি কি যে তেল থাকে তার সাথে এই তেলগুলা মেয়েটার কানে ধরা হয়। তারপর মেয়েটা জ্ঞান ফিরে, মেয়েটা ওইটা হাইটা বাসা চলে যায়। তারপর এক ধরনের বাঁশ লম্বা মানে বাড়ির চারপাশে দেয়, সুতার মাটির একটা মাটির যে ঢাকনি থাকে না, গুলা মাটির সরা থাকে, হ্যাঁ সরা, এরকম সব টাঙ্গা দিয়া মানে বাড়ি বন্ধ করে দেয় যেন সব না ঢুকতে পারে। তার সাথে আমরা আসি সন্ধ্যার আগে আগে। তাকে বলি যে এখন থেকে কোন জায়গায় গেলে আমাদেরকে একটু বলবেন, আপনাকে হেল্প টেল্প করলাম। একদিন বলতেছে যাবি এক জায়গায়, তো বললাম কই। বললো যে ভয় পাবি না তো? ভয় পাই না, আপনি আসেন না সাথে। যে একটা জিনিস আনতে হবে, যদি এটা আমাদের সাথে যাইতে পারিস তাহলে মনে করবো যে তোরা ভয় পাস না। তো বললাম কি? অনেক রাইতে। কিন্তু কিসে অনেক রাইতে, কি আনবো এটা বলেন। তো বলতেছে যে আত্মহত্যা করে বা খুন হয়, এইভাবে যে মানুষ মারা যায়, এইসবের লাশগুলা যে মাটি দেয়, এইসব মাথা কাটে আনতে হবে। আমি এসে দিচ্ছি যে এটা আবার হয় নাকি, কখনো মাথা আবার কাটে নাকি? তো তারপর বললাম যে ঠিক আছে। উনি বলতেছে বেশি আবার মনে করিস না যে এটা নর্মাল কিছু বলতেছি আমি। আচ্ছা, আমি বললাম এটা আসলে অবহেলা করিস না। হ্যাঁ, অবহেলা করিস না যে আমি ফালতু কথা বলছি। ভয় পাবি না তো? আমি যাবো, যেদিন আমি যাবো সেদিন রাতে তোদের ডাক দেবো। 3 জনে হ্যাঁ বললাম। কিছুদিন পরে পাশের বাড়ি একটা মেয়ে গলায় ফাঁসি দিয়ে আর কি আত্মহত্যা করছে। তো তিনি আমাকে বললেন যদি ওই মেয়েটার আনতে পারিস, উন্না দিয়ে আর কি আত্মহত্যা করছে, যে উন্নাটা যদি আনতে পারিস তাহলে তোকে এমন কিছু দেবো, যা অনেক কিছু শিখাবো তোকে। ওখানে যাই, ওখানে আবার পুলিশ যায় না। এখানে মনে করেন আমাদের এই গ্রামটায় মানে গ্রামের অনেক গভীর না এটা, এখানে মনে করেন প্রত্যন্ত, হ্যাঁ পুলিশ টুলিশ আসে না, অথবা কেউ খবর দেয় না পুলিশের কাছে। গ্রামের যে মুরব্বীরা থাকে তাদেরকে নিয়ে এক ধরনের বিচার হয়, গ্রাম্য সালিশের মধ্যে, গ্রাম্য সালিশ। আচ্ছা, আমি গেছি নানার জন্য। কিন্তু ওখানে কাপড় চোপড় তো মনে করেন এমন ভাবে রাখছে, মানে কেউ যদি মারা যায় বাসায় কোনো কিছু ঠিক থাকে না, কোনটা দেখিয়েছে কিছু জানি। মানে অলরেডি ওইখানে মানুষজন আছে ওই বাড়িতে, আপনি গেছেন এই ফাঁকে যে কোনোভাবে যদি অন্যটাকে আনতে পারি। আমি যাই, চারিদিকে অনেক কাপড় পরে দিছে,
মানে যে ঘরে আত্মহত্যা হয়েছে ঢুকতে ভয় পাচ্ছিলাম। লাশটাকে দেখলাম, এমন ভয়ঙ্কর লাশ, চোখ দুটা মানে সামনের দিকে মানে বেরিয়ে আসতেছে আর জিভার ভিতরে কামড় দেওয়া। আচ্ছা। আর মুখ দিয়ে অনেক কিছু বাড়িছে, নাক দিয়ে এমন ভাবে মানে মনে চেয়ে আছে এইভাবে, মানে আমি দেখছি মনে হয় আমার দিকে তাকিয়ে আছে এরকম। তো আমি তো অনেক ভয় পেয়ে যাই যে এটা আমার ওড়না আমি কিভাবে নিয়ে যাবো। তারপর ওই রুমটা যাদিকে অনেকগুলো পরে রয়েছে আর কি, কাপড় টাপড়, এমনি একটা ওড়না নিয়ে যাই। কিন্তু আপনি জানেন না যে এই ওড়নাটাই? হ্যাঁ, আমি এটা জানতাম না, এমনি একটা নিয়ে যাই। তো যাওয়ার পরে তাকে আমি বললাম যে এই যে আনছিলেন, ওই কবিরাজকে বললাম। তিনি বলতেছেন এটা কি? এটাই তো আনলাম ওই বাড়ি থেকে। উনি বলতেছেন না না এটা না তো। আপনি কি দেখছেন কোনটা দিয়ে দিছে? কয়টা আমি দেখলেই বুঝতে পারবো। আচ্ছা। ওই ওড়নাটা ওটা ফালাই দিই, ই করি না। তো উনি কিভাবে জানলেন জানি না যে ওড়নাটা না, উনি তো জান নাই ওখানে, খালি শুনছেন যে মারা গেছে। আচ্ছা, আপনি জিজ্ঞেস করেন না যে কিভাবে দেখলে বুঝবেন যে এই ওড়নাটা দিয়ে মারা গেছে? উনি অনেক কিছু লুকিয়ে রাখছেন আর কি, বলতে চাচ্ছেন না আমাকে। আমি বললাম আমি আর পারবো না, সাহস শেষ। না আমার সাহস আছে কিন্তু যাবো না। ঠিক আছে তুই দেখিস মেয়েটাকে কবর দেয় কোন জায়গায়। তারপর এই যে আমরা যেখানে বসে আছি আর কি, এখানে এই কবরে মানে ওই সাইডের দিকে, ওইদিকে কবর দেওয়া হইলো মেয়েটাকে। তো আমি ওটা দেখলাম, আমিও ছিলাম সাথে। কবর দেওয়ার সময় গ্রামে সবাই থাকে, তাকে এসে আবার বলি আমি যে এই কবরস্থানে, মানে আমরা যে কবরটা দিয়েছি এই কবরটা দিয়ে দিয়েছি। বলতেছেন যে এটা তো আমাদের গ্রামেই, ওই সামনের গ্রামটা এটা হচ্ছে ওদের গ্রাম। আচ্ছা, কিন্তু কবরটা কি আমরা যে কবরস্থানের পাশে বসে আছি কবরই দেওয়া হয়েছে? ওই যে ওই সাইডে আর কি, ওই যে যেটা ঝোপঝাড়ের মতো যেটা হচ্ছে ওই কবরটা, ওই কবরটাই। সেই জন্য ভয় লাগছে আর কি, ওই আছে স্পটে। সেই জন্য ভয় লাগতেছে আর কি, আমার কণ্ঠ কাঁপতেছে এখনো। মানে বুঝতে পারছি, এখন এই বলার পর আমি নিজেই ভয় পেয়ে গেছি। মানে তারপর যে গ্রামের লোক আবার কি করে 2-3 দিন ওখানে থাকেন, তারাও জানেন যে এরকম কিছু ঘটতে পারে। ওই কবরটা পাহারা দেওয়ার ব্যবস্থা পাহারা দেয়। তো 3 দিনের মতো দিছে, ওনারা আর কেউ দিতেছে না, পাহারা দিতেছে না। 3 দিন পর থেকে পাহারাটা উঠে গেছে। সেদিন সম্ভবত ছিল অমাবস্যা রাত। তিনি আমাকে বলতেছেন যে আজকে যাবি? কবিরাজ বলছে। হ্যাঁ, কবিরাজ বলতেছে আজকে যাবি? তো আমি বললাম ঠিক আছে, ওদের 2জনকে বলি। তো ওদের 2জনকে বলার পরে বললো যে একজন বললো যে আমি পারবো না, যেটা একটু ভয় বেশি পাইতো। আপনারা যে 3 বন্ধু? হ্যাঁ, 3 বন্ধু ছিলাম। ওদের 2জনকে একজন বলতেছে যে আমি এসব পারবো না, কাটাকাটি লাশের মাথা কাটা, তো অনেক ভয় পাবো, আরো বিভৎস। তো আমি কবিরাজকে বললাম যে একজন যাবে আমাদের সাথে। পরের দিন রাইতে আমি তার বাসায় আসি সন্ধ্যার দিকে। তো তিনি বলেন যে কি কি করবি ওখানে, যে কথা বলবি না, আর যদি ভয় পাস তাহলে আমাকে ধরে রাখিস, আমার 2 সাইডে 2জন ধরে রাখবি, তাহলে কিছু হইতো না। এগুলোই বার করলেন। ওই যে সিন্ধুকের কথা বলছিলাম, সেই সিন্ধুক থেকে, যে সিন্ধুক থেকে তিনি তেল বার করছিলেন। আচ্ছা, ওই যে ভূত ছড়ানোর সময় যখন তেল বের করেছিল, সেই সিন্ধুকটা থেকে এগুলা মানে ছুরি, তারপর কি কি এগুলো থাকে না, ধারালো অস্ত্র যেসব আর কি, কাটার জন্য, কাটার জন্য যেসব থাকে, এরকম 3-4টা বার করলেন। তো এটা আমার ভয় লাগতেছে যে আমাকে আবার কিছু করে নাকি। আমি তো আবার কাউকে বলতে লাগছে যে কাউকে বলবি না। সাহস নিয়ে পরে রাইতে এই 10টার মতো বাজে, আমার হাতে 2টা ছুরি, ওর হাতে 2টা ছুরি, একসাথে হাঁটতেছি আর কি। অনেক রাত হয়েছে, চারপাশে এমন মানে শব্দ হচ্ছে আর কি, ঝিঝি পোকা, এই শব্দগুলাকে আরো ভূত করে তুলছে। মনে হচ্ছে যে আসলে অন্য কিছু হচ্ছে এখানে। তো বললাম এটা না করলে কি হয় না, এসব তোরা বুঝবি না, তোরা শুধু আমার সাথে আয়, আর যদি এখনো যাইতে যাস তাহলে যা। বাবা এত দূরে আসলাম, আমি যখন যাবো কেন, কবরস্থানে যখন এখানে যখন কাছাকাছি যখন আসলাম, মানে এই কবরের কবরস্থানের এখানে যখন কাছাকাছি আসলাম, তো মানে হালকা বাতাস ছিল আর কি। যে বলতো আমার সাথে আছে, ও বলতেছে যে দাদু যাই করে আমাদেরকে ফালাই দিয়ে যায় না। আবার যাওয়ার পরে উনি কবরটা খুঁজতে বললেন, খবরটা কই, অন্ধকার অনেক, লাইট লুট কিছুই নিতেন না। কেন? কারণ ওখানে লাইট ব্যবহার করা যাবে না। আচ্ছা, ওখানে যাওয়ার পরে কবরটা আমরা খুঁজে বাইর করি যে কবরটা কই আছে। কবর দিকে নতুন কবর, এখনো মানে এগুলা দেয় নাই, বেড়াটা দেয় নাই এখনো, মাটিগুলো এখনো ওরকমই আছে। 3-4 দিন হয়েছে, পার হয়েছে। উনি বললেন মাটিগুলো খোর। আমি মাটি ঘুরবো কেন, লাশ তাহলে বাইর করবি কিভাবে? আমি বললাম না আমি সব পারবো না, আপনি করেন। তিনি মানে দেখলেন যে মাথাটা যে সাইডে থাকে আর কি, এই সাইড থেকে মাটিগুলো সরাতে লাগলেন। আমরা ওই যে ওইখানে ওই সাইডে দাঁড়াচ্ছিলাম, ওই যে ওই কবরটা দেখতেছেন তো, ঝোপঝাড়, ওই ঝোপঝাড়, হ্যাঁ হ্যাঁ,
তো ওই ঝোপঝাড়ের সাইডে আর কি অস্ত্রগুলা প্রথমে রাখলাম, মানে যে ছুরিগুলো আপনার সাথে যে ছুরিগুলা নিয়ে গেছিলাম সাথে। আচ্ছা, ওখানে তিনি কি করলেন, ওই জায়গাটা যেখানে মাথাটা আর কি মাথাটা আছে লাশের, লাশের মাথাটা যে সাইডে থাকে তোর দিকে হাত দিয়ে মাটিগুলা সরাচ্ছেন। এটা দিকে তো আমি ভয় পেয়ে গেছি যে কি হচ্ছে, কবরের মাটি আবার হাত দিয়ে সরাচ্ছে, ধরাইতে তবে সময় নেই। আচ্ছা, কিসের সময় নেই, রাত তো অনেক আছে ঠিকই, কিন্তু রাতেরও একটা সময় আছে, প্রহর মানে প্রহরের বিষয় আছে, যে রাতেরও একটা সময় আছে, এই সময়ের ভিতরে কাজটা করতে হবে। তোমরা আর কথা বললো না, আমি কি করি শুধু দেখো। আমরা ওখান থেকে আমরা শুধু দাঁড়া দেখছি আর কি। উনি মাটি সরাচ্ছে, মাটি সরাচ্ছে না, আমরা দেখতেছি। আমার ওই কবরটা দিকে তাকাইতেই ভয় লাগতেছে। মানে ওই কবরটার দিকে আর তাকাতে যাচ্ছি না, দেখলে এখনো ভয় লাগে আর কি। তারপর উনি বলতেছেন যে তোমাদের কথা একটু বেশি হচ্ছে, তোমরা চুপ করে থাকো, কাজ করতে দাও। আমরা দুজন আর কথা বলছি না, চুপ করে দাঁড়াইছি। কবরটা তিনি মানে প্রায় অর্ধেক যখন করা হয়েছে, কবরের অর্ধেকটা হাত দিয়ে সব মাটি সরাই দিচ্ছেন। তো তারপর উনি সরালেন, তারপর বাঁশ দেওয়া থাকে আর কি। তো আমাদেরকে বললেন যে বাঁশগুলো তোমরা সরাও। ভয় লাগতেছে, তারপরও বাঁশ দিয়ে আমরা হাত দিয়ে সরাচ্ছি। সরার পর ওই কাপড় দিয়ে মোড়ানো আর কি মাথাটা, সম্ভবত মুখটা খোলা, মুখটা খোলা। তো দেখে তো আমি চিৎকার দিচ্ছি, এটা কি দেখতেছি আমি, ওই যে সেই চাউনিটা, লাশটা মনে করেন অর্ধেকটা চোখ খোলা, অন্ধকার কিন্তু ভিতরে মনে হচ্ছে আমি চোখটা মানে দেখা যাচ্ছে এইরকম। তো আমি চিৎকার দিয়েছি, বললো যে চুপ, আশেপাশে আমি শুনতে না পারে। তো আমি বলতেছি আমি আর এখানে থাকবো না, আমি যাবো, এখন গেলে তোমার বিপদ হবে, এইরকম জায়গা থেকে এখন সময় যাওয়া যায় না। তারপর মানে আমরা দুইজনই তো অনেক ভয়। তারপর তিনি কি করলেন, কবরের ভিতর নামলেন ওই কবিরাজ। নামার পর মানে দুই সাইডে ধরা দুইটা লাশটাকে উঠাইলেন, মানে সামনের দিকে মাথাটা শুধু বাইর করে দিলেন। বলে কি যে তোরা দুজন মাথাটা ধর, বাকি বডিটা কবরের মধ্যে, বাকিটা ভিতরে। মানে আমাদেরকে বলতে আছে যে তোরা দুজন মাথা দুটো ধর, মাথাটা ধর। মাথা ধরবো কি, হাত পাতে চলতেছে না, এত ভয় পাইছি। তো এত ভয় পাইতেছি যে আমরা বলবো যে তাকে যে আসলে আমি এসব পারবো না, এই কথা বলতে পারতেছি না। উনি চিল্লাইতেছেন যে এই তোমরা কথা শোনো না কেন, লাশটা ধরো, মাথাটা ধরো। আমি পারবো না, ওই ওকে বলেন। তো বলে আমার তো হাতই চলতেছে না। বলে দেখো তোমরা আমার সাধনাটা নষ্ট করে দিও না, যত কিছু হোক, আর পিছনে তাকাইবো না। তারপর তিনি বললেন তোমরা শুধু লাশটাকে একটু ধরো। আমি তো ধরার সাহসী নাই। তারপর তিনি কি করলেন, চুলগুলো হাতে পেঁচাইলেন, নিজের হাতে পেঁচা। তারপর লাভ দিয়ে কবর থেকে উঠলেন, এদিকে পেঁচানো, ওইদিক দিয়ে উঠলেন তিনি। এক কোমর কম হবে আর কি কবরটা। তারপর তিনি উঠলেন, ওটার পরে এক হাতে পেঁচানো, এইভাবে ঝুলন্ত অবস্থায় লাশটা তার হাতে, অর্ধেকটা কবরের ভিতরে। মানে ভয়। ওই যে যেখানে আমরা লাগছিলাম ছুরিগুলা আমি আনি দৌড় দিয়ে। তারপর বলে গলাটার ভিতরে পৌঁছতে, আপনাকে বলতেছে, আমাকে বলতেছে যে গলাটার ভিতরে পৌঁছতে। আমি কাঁপতাছি, ছুরিটা হাতে নিয়ে বলতেছে আমি সবার ভিতরে নেমে যাই। ঠিক আছে তোর এখানে থাক, কোথাও যাস না, আমি কাটতেছি। এই যে হাতের ভিতরে পেঁচানো, এই অবস্থায় তিনি ওই গলাটার ভিতরটা মারলেন চড়ে। লাস্টটা মনে হয় একটা চিৎকার দিছে, এমন একটা শব্দ শুনলাম। এটা কিসের চিৎকার? আমি এখানে থাকতে পারবো, আমি চাই। উনি বলতেছেন ওরা আবার আমি বলছি যে যাস না এখান থেকে। আমি বলতেছি কি না, আমি যাবো এখানে, আমি আর নেই। এমন সময় মনে হয় যে বাতাস শুরু হয়ে গেল, অনেক বাতাস। তারপর মানে অর্ধেকটা গলা কাটছে আর কি। তারপর তিনি আরেক সাইডে বলছিলেন, আরেকটা বোঝাচ্ছে, মানে এক সাইডে একটা দেওয়ার পর অর্ধেকটা কেটে গেছে, আরেক সাইডে দেওয়ার পরে লাস্টটা ভিতর দিয়ে পেরে গেছে, চুল সহ হাতে ঝুলতেছে, মাথাটা মানে মাথা রয়ে গেছে, বডি পড়ে গেছে। এরকম একটা দৃশ্য দেখলে তার কি হইতে পারে আমি করেন না, আপনি বলেন। আমি প্রায় অজ্ঞান হওয়া অবস্থা, মানে অজ্ঞান হয়ে যাবো, আমি হাত পা লড়তেছে না এইরকম একটা দৃশ্য দেখার পরে। আমি আমরা সাধারণত সামনে যে দিনের বেলাও দেখতাম, তবু মনে অজ্ঞান হয়ে যেত। ভয়ের বিষয়। এমন সময় মনে করেন এত কান্না শুরু হয়ে গেল, চিৎকার চেঁচামেচি, আশেপাশে থেকে কত মানুষ যে কাঁদতেছে, ভাবলেন এইরকম অবস্থা। মানে গলাটা কাটা হাতে নেওয়ার পর ট্রেন্ডও শুনছে কান্নাটা। মানে এত বাতাস আর এত চিৎকার চেঁচামেচি করতেছে, মানে আশেপাশে কবরটার ভিতর থেকে এরকম। তো উনি কি যেন ছুড়া পড়তেছিলেন, চিল্লা মন্ত্র হইতে পারে। মানে আমরা কি করছি, আবার উপরে যে তিনি কাটতেছেন না, আমরা আবার তার দুই সাইডে ধরে রাখছি, কোমরের দুই সাইডে ভয়। তিনি বলতেছেন যে কোনো কথা বলবি না আর পিছনে তাকাবি না, এই কথা বলতেছেন আর খেলে ছুড়া পড়তেছেন মন্ত্রগুলা। তো আমরা দুইজনেই হাঁটতে পারতেছেন এই অবস্থা। উনি বললেন যে মনে একটু সাহস জায়গা, আমি আছি, কিচ্ছু হবে। এদিকে চিৎকার চেঁচামেচি চলছে, সাথে বাতাসও।
ওনাকে বলি যে তত তাড়াতাড়ি পারি আমরা চলেন এখান থেকে বেরিয়ে, আমি আর পারতেছি না। আর আমার ওই বন্ধু কোনো কথা বলতেছে না, চোখ দিয়ে বড় বড় করে দেখতেছে জিনিসটা যে কি হইতেছে এসব। আপনার বাক্স সত্যি হারা দিয়েছে অবস্থা। কখন যাবেন? আর একটা কাজ আছে। কি কাজ? লাশটাকে ভিতরে ঢুকায় দিয়ে মাটি চাপা দেয়। আমার তো নিজেরই লড়া শক্তি নাই, আমি আবার লাশ কি করবো? কথা হলো মাথাটা ধর। ও মাই গড, আমি বলতেছে এটা কি করবে, এটা তো মরা মাথা এরকম। কিন্তু নিচে মাথাটা ধরে রয়েছে, এমন করতেন, হাত লাগাতেছেন না, মাথাটা লড়তেছে এরকম। মানে মাথার উপর শক্তি হারাইতেছেন তিনি, মানে মাথাটা মনে যাইতে যাইতেছে এই অবস্থা। তারপর বললেন তোদেরকে দেখেছি না, ছাড় আমার ছাড়। আমাদেরকে ছাড়ায়া বাসগুলো এক হাত দিয়ে বাম হাত দিয়ে দিতেছে আর কি, ডান হাতে মাথাটা। তারপর দেওয়ার পরে মাটি ঠিকঠাক মতো একদম ঠিক মতো না দিয়া শুধু উপর দিয়ে রাখলো। কোন রকম দেখে মনে হচ্ছে যেন শিয়াল আসে না, শিয়াল কুকুররা কাউরে মানুষ টেনে নিয়ে যায় কখনো, এরকম হয়। ওই রকম দেখে মনে হচ্ছে কোন শিয়াল এসেছিল মনে হয়। ওইরকম থাকার পরে অস্ত্রগুলা নিয়ে অস্ত্রগুলো ধরবো এই শক্তি নাই হাতে। তারপর আমার ওই বন্ধু সে নিল, তার সাথে হাঁটতেছি এত আসতে, তিনি বলছেন জোরে হাঁট, কিন্তু আমি জোরে হাঁটতে পারতেছি না। এই টোটাল টাইমটা আপনারা পিছনে তাকান নাই? না, অন্যদিকেও তাকাইনি ভয়ে। মানে তার ডিরেকশনের বাইরে যাওয়ার মতো আর শক্তি একমাত্র ভরসা। উনি বলছে পিছনে তাকায় না। আমার মনে হচ্ছে যে অন্যদিকে তাকালে যদি অন্য কিছু দেখতে পারি আমি, তাহলে আরেক ভয় পাবো। অন্যদিকে তাকাচ্ছি, মানে তার সাথে হাঁটতে থাকি সামনের দিকে। এদিক পিছন থেকে এমন অবস্থা, যাস না যাস না। রাস্তা দিয়ে ওই রাস্তাটা যে দেখতেছি, ওই যে ওটা যেখানে দেখা যাচ্ছে ওটা সাইড দিয়ে, চোপের সাইড দিয়ে পিছন থেকে এমন অবস্থা, ওই যাস না এরকম সব ডাক। মানে আপনাদের মনে হচ্ছে কেউ ডাকতেছে, যাস না অথবা থাম এরকম। আবার অনেক চিৎকার চেঁচামেচি কান্দাকাটি চলতেছে। ওই যে কবরস্থান থেকে ওই সাইড দিয়ে বের হয়ে গেছি রাস্তার এদিকে। তারপর মনে হলো যে একটু কমছে, চিৎকার চেঁচামেচি একটু কম শোনা যাচ্ছে আর কি। তারপর যখন ওই মেন রাস্তায় যখন ওই রাস্তাটায় উঠলাম, মাথাটা তখন হাতে, আর আমরা ওনার 2 হাত ধরে রাখছি। তো আমার ওই বন্ধু অজ্ঞান হয়ে যায় ওই জায়গায়। উপরে যখন রাস্তায় উঠলাম ওই রাস্তাটায়, তখন তো বললো যে ওকে ঘাড়ে তুলে নিয়ে আসে। আমি বললাম এটা কিভাবে সম্ভব, আমার সমবয়সী। উনি কি যেন কয়েকগুলো ফু দিলেন, সাথে সাথে আবার চোখ খুললো, মানে আমার বন্ধুটা। তারপর উঠে আর কোনো দিকে না দিকে একটা দৌড় দিছে। আচ্ছা, আপনার বন্ধু? আমি ওনার সাথে আছি, কারণ ওর চেয়ে আমি বেশি ভয় পেয়েছি। দৌড় দিয়ে কোন দিক গেল? বাসার দিকে, ওই রাস্তা দিয়েই। আমি ওনার সাথে আছি, বললাম যে আপনি যেভাবে পারেন আমাকে আমার বাসায় দিয়ে আসবেন। আমার এখান থেকে কোথাও যাওয়া যাবে না, ডাইরেক্ট আমার বাসায় যেতে হবে। এক ধরনের ফলের মতো আর কি, গোল গোল। এটা আমার কাছে দিলেন, করলেন এটা রাখবি, তাহলে তোর কোনো ভয় লাগবে না। ওটা আমার হাতে। আর ওনার বাড়ির পরে আমাদের বাড়ি। এবার আমি একটা দূর দিয়ে বাসায় যাই। পরের দিন সকালে দেখি যে আসলে শরীরে আবার জ্বর আসছে, এরকম কিছু। মানে ভয়টা এখনো যায়নি। ঘর থেকে বাড়িতে পারতাছি না। মনে হচ্ছে যে খাটের নিচে মনে হয় মাথাটা, লাশটা। এখনো বাইরে হইলে মনে হয় চোখ খুলে তাকাইবো আমার দিকে, লাশটা এরকম লাগতেছে। এত ভয় পাইছি। তো এখন আমি যে বাইরে হবো, যদি এখন বাইরে হওয়ার পরে যদি দেখি যে লাশটা আমার সামনে চোখ খুলে তাকায় রয়েছে আমার দিকে, কেমন অনুভূতি হতে পারে, এই ভয়ে আর কি খাটের থেকে নামতেছি না, যে দরজাটা খোলার শক্তিটাও নেই। এবার অনেক কষ্টে নামি। তারপরে আমি বাইরে হয়ে ডাইরেক্ট ওখানে যাই, কবিরাজের বাড়ি। যাওয়ার পর তাকে বলি যে কি অবস্থা, মাথাটা কই? মাথাটা দৌড়ে পালায় গেছে। আমাকে আরো ভয় দেখাচ্ছে আর কি, দৌড়েছে মানে। পরে তার একটা রুম আছে আলাদা, ছোট রুম। এই রুমে কেউ ঢোকে না। দেখলাম যে ওখানে একটা রডের সাথে চুলগুলো বাঁধা, নিচে আগুন জ্বালানো। ওই মাথাটা রডের মধ্যে চুলগুলো দিয়ে বেঁধে নিচে আগুন জ্বালায় রাখছে। মানে মাথার ভিতর দিয়ে রডটা ঢুকানো, মানে মাথার এই যে কানটার এই সাইড দিয়া এদিক দিয়ে ঢুকাই দেয়, খুলির ভেতর দিয়ে চুলটা পেঁচাই দিছে। এমন নিচে আগুন জ্বালানো, 1 ফুটা 2 ফুটা এইভাবে তেল পড়তেছে লাল লাল। তো এটা থেকে আমি তো আরো ভয় পাইছি যে কি মুখের অবস্থা এমন হয়েছে, চামড়া চুমড়া মনে করেন সব গলে গেছে না, মনে করেন এইসব থেকে তেলগুলো পড়তেছে। আরো বিভৎস মনে হচ্ছে চোখটা বাইরে আইছে একটা, ভিতরে একটা, এইরকম। আমি তো আরো ভয় পেয়ে যাই যে এসব কি দেখতেছি আমি। তাই বলি দেখেন আমার জ্বর আইছে, কিছু একটা করেন। উনি আরো কিছু তেল দেয়, বলে সব পড়া জিনিস, মানে ফলই আর কি যেন এগুলো ফল, সেসব পড়া জিনিস, এসব খাইলে তোমার আর কিছু মনে হবে না। খাই দেখলাম আসলে শরীরটা ভালো লাগতেছে। তেলগুলো চোখে দিতে বলতো বেশি। কোন তেলগুলা? মাথা থেকে যে তেলগুলা পড়ছে। আর এই তেলগুলো নিয়ে আবার একটু পর পর ওখান থেকে নিয়ে যে বাড়িটা পড়তেছে তেলগুলা, তার যে সিন্দুকটা আছে যেখান থেকে ছুরিগুলা বার করা হয়েছে তেল, সেখানে একটা ডিব্বার ভিতরে তেলগুলা ঢালা রাখা হয়। তার মানে এই তেল দিয়ে হচ্ছে যে উনি যে ভূত তারা সব দিয়ে তারা
মানুষ শুধু জানতো যে তিনি ভূতে ছাড়ান, আচ্ছা আচ্ছা অথবা এসব করতে পারেন, ছুরা টুরা জানেন এরকম। তিনি যে এসব করেন, অথবা যদি তারা মানে তেলটা যে কিভাবে সংগ্রহ করে এটা জানে না। যদি ডর অনুষ্ঠান শোনে তারা হয়তো জানতে পারবে এসব হয়েছে। আচ্ছা আমাকে এই করবো আর বলে তোমার শরীর সব ঠিক করে দিছি, তোমার আর কিছু হবে না। আমি ওখান থেকে আসি, আবার তারপর ওই বন্ধুর বাসায় যাই। এরকম কিছু, তারপর আবার মানে আবুল তাবুল বক্ত কি বলতেছে, না 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 আমি যাবো না এরকম। তো তারপর ওই হুজুরের কাছে আবার কি ওরেও নেয়, তারপর ওখানে তারপর আবার ভালো হয়ে যায়। এইরকম তার সাথে আরো 2 দিন যাই আমি মাথা আনার জন্য। এই কবরের মধ্যে কি আসছিলেন? না, আরো 2 দিন যান মানে আপনি আরো 2টা লাশের মাথা আরো নিয়ে 2টা আসছেন? লাশের মাথা নিয়ে কি আসি। বলেন না? ওই ঘটনার পরে আপনার আবার যাওয়ার ইয়ে হয়েছে? মানে ওই যে আমি বললাম আমি একটু সাহসী আর কি। প্রথমবারটা আপনাকে কাটতে বলছিল, আপনি কাটেন নাই? না, পরবর্তীবার কি আপনি লাশ পরবর্তীতে আমি ধরছেন বা কাটিনি। কিছু? পরবর্তীতে আমি কিছু করতাম না, শুধু দেখতাম। আচ্ছা মানে আমার এটা মনে হইতো যে ওই ফিলিংসটা যদি আবার হয়, যদি আবার এরকম ভয় পাই তাহলে কেমন হইতো। তো আবার আমি আবার যেতাম, যাওয়ার পরে এমন হইতো যে আমি আসে কান ধরতাম যার যাবো না। যে আমি আর কখনো যাবো না সব জায়গায়। জীবন মরণের আর কি একটা। পরে দেখা যেত আবার গেছে একদিন, মানে একটা নেশার মতো একটা নেশার মতো হয়ে গেছে। ওই সেম চিৎকার চেঁচামেচি। আর যখন লাস্টার গলায় আর কি কোপটা দেওয়া হয়, তখন মনে করেন এমন একটা চিৎকার হয়, মানে লাস্টে চিৎকার দিল এইরকম। আচ্ছা এটা করতে যাইয়া কোনো ক্ষতির মধ্যে কি পড়েন নাই এই পর্যন্ত? না, কোনো ক্ষতি হয়নি। যে ওই কবিরাজ আচ্ছা তিনি বললেন যে আমার সাথে যদি তোরা থাকিস তাহলে কিছু হবে না। সমস্ত তিনি জানতেন অনেক কিছু। এই কবিরাজ এখন কি আছে উনি? না, উনি মারা গেছেন। কিভাবে মারা গেছে? সেটা জানি না আমি। এটা 2008 সালের প্রথমের দিকে ঘটনা, জানুয়ারির দিকে। তো তখন লেখাপড়া করতাম আমি। তারপর ডিসেম্বরের দিকে আমি নারায়ণগঞ্জ আসি। এখন নারায়ণগঞ্জে থাকি। তার সাথে আর কোন যোগাযোগ হয় নাই। না। আচ্ছা একটু আমাদেরকে কি আপনি বলতে পারেন যে এই তেলটা দিয়ে যে ভূত তাড়াইতো উনি বা জিন তাড়াইতো, এটা উনি কোথায় পাইছে যে এই তেলটাই লাগবে? আমি জিজ্ঞেস করছিলাম একবার যে এটা আপনি কই থেকে শিখছেন। তিনি বললেন এসবের জন্য নাকি সাধনা লাগে, সাধনা করতে হয়, মানে অনেক কিছু জানতে হয়। যদি না জেনে যাও তাহলে নাকি ওখানে মাথা টাসা ঠাসা ধরে, মানে ওইখানে যে কাটতে যাবে সেই মরবে। সেই মরবে। মানে নিজের শরীরটারে বন্ধ করা বলে এটারে, মানে ছিঁড়া পইরা। তারপর যদি ওখানে যায় তাহলে আর কিছু করতে পারে না, শুধু চিৎকার চেঁচামেচি পিছন থেকে ডাকবে। আর যদি পিছনে তাকাই তাহলে মেরে ফেলতে পারবে, তখন ওটা আর কাজ করবে না পিছনে। তারপর আবার গ্রামে আসি। আসার পরে খোঁজ খবর নেই, ওনার বউ আছে, বাচ্চা আছে। তাকে জিজ্ঞেস করি, তিনি শুধু বলেন যে খারাপ কাজের ফল পাইছে, এইরকম কিছু। কিন্তু আমরা আমাদের জানা মতে গ্রামে উনি ভালো কাজে, মানে মানুষের উপকারই করতেন। আচ্ছা এই জিনিসগুলা দিয়ে উপকার করা যায়। কিন্তু রেহান মানে আমার মনে হচ্ছে কি আমরা ভূত কি বলবো আর জিন কি বলবো, মানে ভয়ঙ্কর তো সবচেয়ে বেশি মানুষ। এখন একটা কথা বলি, ওই যে কবরটা দেখা যাচ্ছে, কবরটা যদি এখনো খোরা যায় তাহলে মনে হয় মাথাটা কাটাই দেখা যাবে। ও গড, আর এই কবরটা নিয়ে মনে হয় পারলে এখানে উঠে যায় এখান থেকে। ব্যাপারটা হচ্ছে যে আমাকে পাপ্পু ভাইয়ের কিউরিয়াসিটিটাতে ধরছে। উনি যে আবারও দ্বিতীয়বার এবং তৃতীয়বার আসছে, আমার এখন ইচ্ছা করছে লাশটা দেখি। মানে এটা আমার একসময় নেশা হয়ে গেছে। এত ব্রুটাল আমরা আসলে আই থিঙ্ক এটা একদম মানবতার সবকিছু লেভেল ছাড়াই গেছে আমার যেটা মনে হয়। ওনার বাড়িটা তো এই গ্রামই না? এখানেই তো। মানে ওখানে যদি কোনো অসুস্থ ব্যক্তি যান, মানে হার্টের সমস্যা আছে, ওনার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক এরকম। আপনার কথায় আমরা যেটা বুঝলাম যে ওই কবিরাজের শেষ পরিণতিটা আসলে ভালো হয়েছে এটা জানি না, কিন্তু ফ্যামিলির মত অনুসারে যে পরিণতিটা ভালো ভালো হয় না। এইভাবে যদি সুমন তুই চিন্তা করিস যে যেই জগৎটাতে উনি যাইতো, যে যেই একটা লাশের মাথা নিয়ে আসতো, তখন তো সে অনেক রকম চিৎকার শুনতো, সেও তো শুনতে পেতো। সে শরীর বন্ধন করে রাখতো বা কিছু একটার কারণে তাকে হয়তো এটা করতো না, অ্যাকর্ডিং টু দিস লজিক। তো সে নিজে যখন ওই জগতের বাসিন্দা হয়ে যাচ্ছে, তার অবস্থাটা কি হবে? সেটাই আমার মনে হচ্ছে এখনো পিছনে তাকানো ঠিক না। আপনারা কি পিছনে তাকাবেন না? ইম্পসিবল। আমার প্রশ্নই ওঠে না। আমার ওই কবরের দিকে দয়া করে কেউ তাকায় না। একবার ডর করতে গিয়ে হাসান ভাইয়ের কথা শুনে আমি আর তুই মনে আছে যে কি পরিমাণ ভয় পাইছে, মানে কাশি হয়ে ওঠা কারে বলে আর কি। আর আজকে হচ্ছে পাপ্পু ভাইয়ের কথা শুনে। এবং আজকে সবচেয়ে বড় ইয়েটা হয়েছে কি, যে যেই স্পটে বসে আছি, ইটস লাইক মানে মনে হয়েছে আমার সত্যি কথা বলি, সত্যিকারের ফিলিংস হচ্ছে মোমিন ভাই আজকে না থাকছে এখানে, তাহলে এখনই চলে যেতে পারতাম এরকম। মোমিন ভাই যাই হোক, আমরা এই ঘটনাটা থেকে বাইর হয়ে এখন মোমিন ভাই আপনার কি মনে হয় পাপ্পু ভাইয়ের ব্যাপারটা শোনার পরে? আসলে ওনার ঘটনাটা শোনার পর আমি নিজে নিজে আয়াতুল কুরসি এগুলো পড়তেছিলাম, কারণ আমার মনে হইতেছিল যে এখন হয়তো আমাদের উপর অ্যাটাক হইতে পারে। সবচেয়ে বড় বিষয় কি জানোস, আমি যে এই জিনিসটা ভয় পাইতেছি পাপ্পু ভাইকে নিয়ে, কারণ এরকম একটা ঘটনার সঙ্গে উনি ছিল,
এবং উনি পরিচিত এই ঘটনার সঙ্গে। সবচেয়ে বড় কথা, তখন কিন্তু কবিরাজ ছিল, সে কিন্তু সেটা নাই। সো আমার মনে হয় আমরা কেউ সেফ না এখানে। সো আমাদের একটু খুব বেশি কেয়ারফুল থাকা দরকার। আর সবচেয়ে বড় কথা, আমরা যত দ্রুত পারি জায়গাটা ত্যাগ করি। আমার মনে হয় একটা রুল অন্তত আমরা মেনে চলতে পারি, যেটা ওই আপনার ওই কবিরাজ বলছিল, যে যদি কোনো চিল্লাপাল্লি কেউ শুনিও আমরা না তাকাই, পিছনে না তাকাই। রাইট, আমরা যেই 4-5-6 জন আছি, কোনো শব্দ শুনলে পেছনে তাকানোটা একদম অ্যাভয়েড করেন। মমিন ভাই, এবার একটু আপনার কথা শুনি। আমরা দেখি ওইটা থেকে, ওই ভয় থেকে একটু বেরোয়ার চেষ্টা করি দোস্ত। আসলে ওনাদের ঘটনা শুনে আমার নিজেরও ভয় লাগতেছে যে আমি কিভাবে আমার ঘটনাগুলো বলি। তারপরও যেহেতু আসছি এত দূরে, বলাটা দরকার। সবাই যাতে এগুলো বুঝে যে আসলে এই পরিস্থিতিতে পড়লে মানুষের অবস্থা কি হয়। আমরা তিন ভাই মাদ্রাসায় পড়ি। এই মাদ্রাসা লাইনে পড়ালেখাকালীনই আমার ছোট থাকতেই জিনের আসরটা ছিল। মানে ছোট আমি যখন নুরানিতে পড়ি, আমার যখন 5 থেকে 6 বছর, তখন থেকেই মানে জিনের একটা আসর ছিল। আমি উল্টো পাল্টা করতাম। একটা বাঁশঝাড় ছিল, আমি ওই বাঁশঝাড়ে আইসা বসে থাকতাম। তো আমার এক ভাই বলতো যে তুই এখানে কি জন্য আসছ? আমি বলছি যে ভাল লাগে না, এই জন্য আসছি। এখানে ভাল লাগাস তুই? কিন্তু আমি কারোর সাথে খেলতাম না। এই থেকে আর কি আমি আলাদা আলাদা চলতাম। গ্রামের বাড়িতে কবিরাজ দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়। ওইখানে আমার এক কবিরাজ ট্রিটমেন্ট করে। তো ওই কবিরাজ আবার আমার 2 খালাকে বলছিল যে আপনার শুয়োর যেখানে থাকে ওইখানে পেক আনতে, কাদাগুলা। যখন কবিরাজকে দিল, কবিরাজ অনেক কিছু করলো। রাত্রে কবিরাজ ট্রিটমেন্ট করলো। রাত্রে আমাদের নানা বাড়ি থেকে কবিরাজের বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে। যে রাস্তাটা, এই রাস্তায় 2 থেকে 3টা বাড়ি, কিন্তু এখানে তাল গাছ কিছু ছিল, কিছু নারিকেল গাছ, কিছু তুলা গাছ। এর মধ্যে কবিরাজ অনেক কিছু মাটি মুটি দিয়ে মাখাই দিছে। ওই যে ওই মাটিগুলা খুবই গন্ধ। আমার আন্টিদের বলে দিছে যে আপনারা একজন সামনে যাবেন, একজন পিছনে যাবেন, আর ও থাকবে মাঝে, আমাকে মাঝে রাখবে। আর এর মধ্যে যদি ও কিছু করে, যাই করুক, আপনার আগাইতে থাকবেন। এর মধ্যে হয়েছে কি, আমি যাওয়ার মধ্যে দেখতাম অনেকগুলো তাল আমার মাথার মধ্যে পড়তেছে। আমি সরে যেতাম, দেখা গেছে তালগুলো নিয়ে আমার মন চাইতো যে ছুঁড়ে মারি দুজনকে। তো আমি ওনাদেরকে বলে দিছে কবিরা যে ও এগুলো দেখবে, ও কিছু মারতেও পারে, কিন্তু তোমাদের গায়ে লাগবে না। কিন্তু আমি তালটা মারতাম, দেখতাম যে ওনারা কি এই তালগুলো দেখতে পাইতো? তালগুলো দেখতে পাইছে, তালগুলো দেখতে পাইছে, কিন্তু বাড়িতে যেয়ে দেখে যে আমার কাছে নেই। পরে ওই ট্রিটমেন্ট করার পরে আমাকে বললো যে পরের দিন সকালে গোসল করার জন্য। গোসল করার আগে বলছে আমাকে যে খাটের সাথে বাইন্ধা রাখতে। এগুলো আমি পরে আন্টিদের থেকে শুনছি, যে খাট 50 জন ঘর থেকে বাইর করতে পারবো না, ওই খাটটাই না ঘর থেকে বাইর করে লেতিস, এমন অবস্থা। আমাকে কেউ ধরেও রাখতে পারতেছে না। পরের দিন আমি এরকম শুয়ে রয়েছি, গোসল টোসল করে শুয়ে রাখছে। ঘুমে দেখতেছি কেউ আমাকে খুব জোরে চাবুক মারতেছে, কিন্তু দেখতেছি পরে আমার শরীর থেকে বিলাই যেরকম আঁচড় দেয়, এরকম অনেকগুলো আঁচড় অজয় দ্বারা রক্ত পড়তেছে। পরে এভাবে কিছুদিন ঘুম থেকে উঠার পর কি দাগগুলো? হ্যাঁ, দাগগুলো প্রায় আপনার কয়েক মাস ছিল। এখনো বোধহয় আমার শরীরে কিছুটা আছে। আপনার আমি দেখাবো আপনাকে। এই ট্রিটমেন্টটা চলার পরে আমি কিছুটা সুস্থ যখন ভাবছে, তখন আমি আমার দাদুর বাড়িতে যাই। ওই দিন রাত্রি আমার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আর দাদু ছিল না, আমার দাদা আমাকে খাটের সাথে রশি দিয়ে, অনেক মোটা রশি দিয়ে, গরুর যে রশিগুলা ছিল ওগুলা দিয়ে বেঁধে রাখছিল। দেখে যে হঠাৎ আমি নাই, বাঁধা অবস্থা। অথচ 2-3 জন মিলে যে বাঁধগুলো দিছে, কোনোভাবেই ছুটানো সম্ভব না, কারণ খাটের মাঝখানে আমি কিন্তু 4 পায়ে বাঁধা, কিন্তু রশিগুলো যেখানে যেভাবে গিরা দিছে ওইভাবেই রয়ে গেছে, শুধু আমি মানুষটা নাই। পরে আমাকে রাতের 12টা বাজে, আমাদের যে পুরান বাড়ি ছিল, আপনার একটা বট গাছ আছে পুরান বাড়ির মূল দরজায়, তো ওখানে বড় বড় শিকড় ছিল। ওই বট গাছটা খুবই ভয়ঙ্কর একটা বট গাছ। রাত্র 12টা যখন বাজতেছে, তখন আমার এক দুঃসম্পর্কে একজন ভাই, তো উনি আবার রিক্সা চালায়, তো উনি আবার আসতেছে, আর আমার যেটা তো ভাই ও আবার বাজার থেকে আসতেছে ওদিক দিয়ে হাইটা। তো ও আবার দেখতেছে যে বট গাছের নিচের দিকে আমার মাথাটা ঢুকানো, আর আমি আমার পুরো সম্পূর্ণ শরীরটা উপরের দিকে। আচ্ছা, মানে বট গাছের উপরে? বট গাছের উপর দিকে হলো আমার পা, 2টা শিকড়ের মাঝামাঝি আমার মাথাটা ঢুকানো। মানে শিকড় গুলো খুব মোটা, মাথা যে ওইখানে ঢুকবে বা ঢুকে কোনোভাবে রাখবে এরকম কোন সিচুয়েশন নাই, কেউ পারবেও না, কিন্তু আমার মাথা ঢুকানো। উনি ভয়ে দৌড় দিছে বাজারের দিকে। পরে 10-12 জন মানুষ নিয়ে, আমার তো মাথাটা বাইর করতে পারতেছিল না। পরে ওই শিকড় গুলা কাইটা আমাকে ওইখান থেকে নিয়ে আসে। পরে মোটামুটি ট্রিটমেন্ট চলে। তারপরে আমার সেন্স
খারাপ ছিল কিছু যে মানে আমি আপনি কিভাবে ওই গাছের মধ্যে আপনি আছেন আপনি বলতে ওটা আমি পারবেন? নিজেও জানতাম না, পুরো দিন কোথায় ছিলাম কি ছিলাম কেউ জানতো না, আপনার কেউ জানে এলাকার মানুষ, গ্রামের মানুষ মানে কিছু রাত্রে থেকে আমি অদৃশ্য। আচ্ছা, পরে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দেওয়ার পরে মোটামুটি সুস্থ হয়েছি। কিন্তু আপনার আমাকে জিনে ধরার যে উৎসটা শুরু থেকে, আমি যখন আপনার ছোট ছিলাম, প্রায় 5 থেকে 6 বছর ছিল, তখন আমি আপনার নুরানি পড়ে না, গ্রামের মাদ্রাসায় বাচ্চারা নুরানি পড়ে, এরকম একটা মাদ্রাসায়, আমাদের বাড়ির পাশেই মাদ্রাসা, হুজুরদের খানা আনা নেওয়ার জন্য আপনার আসেন ওই গ্রামের যে ছাত্রগুলা থাকতো ওরাই আনিয়ে দিত। তা আমি যেহেতু মাদ্রাসার পাশেই আমাদের বাড়ি, সেহেতু আমাকে হুজুর রাইখা দিত মাদ্রাসায়। ঘটনাটা ঘটে হলো রমজান মাসে। রমজান মাসে আপনার দেখা গেছে রাত্রিবেলাও আমাদের খানা আনতে হইতো হুজুরদের। হ্যাঁ, আমরা 2 জন থাকতাম, কিন্তু ঘটনা যেদিন ঘটে সেদিন শুধু ছিলাম আমরা 2 জন। আচ্ছা আচ্ছা। একটা ছেলে, ওর গ্রাম আবার একটু দূরে, ও ছিল আর আমি ছিলাম। হুজুররা সুন্দর করে উঠে আমাদেরকে 3টা বাজে ডাক দিয়ে দিছে যে যাও নিয়ে যায় খানা নিয়ে আসা। তো পরে আমরা 2 জনই গেলাম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, মাদ্রাসা থেকে অল্প একটু গেলে আমাদের বাড়ি। আচ্ছা। আমাদের বাড়ির পরে আর 2টা বাড়ি আছে, 2টা বাড়ির পরে অনেকখানি ফাঁকা, কিছু তাল গাছ আছে আর কিছু খেজুর গাছ আছে, বসতি নাই। তখন শীতকাল, রোজার মাস, খেজুরের যে আড়ি দেয় যে পাতিলগুলো, খেজুরের রস নামানোর জন্য। আমরা এর মধ্যে আরো কয়েকবারও নামায় নিছি, একসাথে 2 জনে বাইর হলাম বাটি বুটি নিয়ে হুজুরদের। আমরা আমাদের বাড়ি ক্রস করলাম, পরে আমাদের যে 2টা বাড়ি ছিল সামনে, 2টা বাড়িও ক্রস করে ফেললাম। কিন্তু ওই 2টা বাড়ির সামনেও খেজুর গাছ ছিল। আচ্ছা। কিন্তু আমরা ওইখানে যেহেতু বাড়ি, কেউ যদি বাইরে হয় দেখে ফেলবে, এই খেজুর গাছটাও, আমি এটা উঠার দরকার নেই, এটা বেশি বড়। আমি বললাম যে এই গাছে উঠার দরকার নেই, তুই আরেক ছোট একটা গাছ আছে সামনে, ওই গাছটা উঠিস। কয় না, ওই সব গাছে রস পাওয়া যায় না। পরে বলতেছে কয় না, এই গাছে উঠ। তো গাছটা এত উঁচা ছিল, যখন ও গাছে উঠে গেছে আমি একদম একা, রাস্তাঘাটে কেউ হয়তো আমাকে টাইনা নিয়ে যাবে, এরকম অনুভব হইতেছে। কিন্তু হঠাৎ দেখি কি, ও গাছের আগায়, কিন্তু ও আমাকে একটা হাত দিয়ে আমাকে ওই যে হাড়িটা, ওই হাড়িটা দিতেছে গাছের উপর থেকে। আমি তো এটা মানে চোখের সামনে, মানে প্রায় 20-25 ফুট হবে। হ্যাঁ, অনেক বড়। মানে এদিকে দিক তাকানোর পরে হঠাৎ উপরের দিকে তাকাবো, এমন সময় পাতিলটা আমার সামনে ধরছে। আমি ভাবছি কি ওই বোধ ধরছে, আশেপাশে দেখলাম ও নাই, কিন্তু দেখতেছি এখন একটা মোটা হাত, হাতটার আঙ্গুলগুলো মনে হয় যে অনেক পুরনো বুড়োদের হাত, এরকম মনে হয়, চামড়া ভাঁজ হয়ে গেছে, অনেক বড় হাত। এখন এমন একটা বয়স আইতেছে যে বয়সটা অনেক বড়দের, মুরব্বীদের বয়স, যে নে রস খা। এই মানে বয়সটা এত ভয়ঙ্কর লাগছে, আমার থেকে কষ্টকর লাগছে। আমি ওইখানে সাথে সাথে মানে এইটুকু পর্যন্ত আমার মনে ছিল। পরবর্তীতে আপনার ওই দিন আর হুজুররা বিশ্রে আমাদের কোথাও পায় নাই, হুজুররা না খাইয়া রোজা রাখছে। পরের দিন আমাকে পাইছে হলো আমাদের যে বাড়ির দরজা ছিল, ঢুকতে যেই রাস্তাটা, ওই রাস্তার মাঝে আমাকে পড়া অবস্থায় পেয়েছে। আর দৌড়ে ওই সময় পাই নাই। 3 দিন পরে আমাদের ওখানে, আমাদের মাদ্রাসার পিছনে একটা কবরস্থান আছে, এরকম একটা কবরস্থানে আপনার মানে পাশেই আর কি একটা পুকুর ছিল, ওটা মোটামুটি একটা গভীর, ওই পুকুর থেকে আপনার ওর লাশটা পাইছে ওঠে। ওই আপনার ওই ফ্রেন্ড মারা গেছে? ওই ফ্রেন্ড মারা গেছে 3 দিন পরে ওর লাশ। সত্যি কথা বলতে কোথায় গেছে, কিন্তু 3 দিনের মধ্যে আমার জ্বর, আমারও অবস্থা খারাপ ছিল। মানে আপনাকে পরের দিন পাওয়া গেছে আপনাদের বাড়ির পাশে রাস্তায়, গাছে উঠার পর থেকে। আসলে ওখানেই গাছের উপরেই কিছু একটা হয়ে গেছে। ও যখন উঠতেছে আমি দেখতেছি যে উঠতেছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর গাছ এমনি, কিন্তু আমি অন্য সময় দেখলে গাছ আগা দেখি, কিন্তু ওই দিন আমি আর আগাটাও দেখতেছি না, হয়তো অন্ধকার বা কুয়াশা, এই কারণে হয়তো ওরে দেখা যেতেছে না। আমি এটা ভাবছি। কি অবস্থায় পাওয়া গেল আপনার? পরে ওরে মানে একদম পুরা লাশগুলো যেরকম পানি মনে হয় যে কিছুক্ষণ আগে ওরে ফালায় রাখছে। আচ্ছা, একটু বলবেন যে ওই খেজুর গাছটা থেকে এই পুকুরটার দূরত্ব কতটুকু? প্রায় আধা মাইল। চিন্তা করছোস, মানে এই পুকুর থেকে খেজুর গাছের দূরত্ব আধা মাইল। কোনোভাবেই কিন্তু অন্য কোনো কিছু আমরা চিন্তা করতে পারি না। পুকুরটাতে ওর লাশ পাওয়া গেছে, ওই পুকুরটা হলো আপনাদের কবরস্থানের পাশের পুকুর। আর এই পুকুরে আপনার আরো কিছু ঘটনা আছে, যে আপনার বিভিন্ন সময় একজন ডুব দিছে, তাকে আর পাওয়া যাচ্ছে না। দেখা গেছে আপনার একদিন পরে বা রাত্রে হঠাৎ তার লাশ ভেসে উঠছে। এই জন্যই আমি বলি রেহান, দেখ যে খেজুর গাছটার পাশেও একটা পুকুর ছিল, এমন হতে পারতো ওখান থেকে ওই পুকুরে পড়ে গেছে, পড়ে ডুবে গেছে, কিছু একটা হতে পারতো, কিন্তু সেটা না।
একদম ওই পুকুরেই, যেই পুকুর আধা মাইল দূরে, এবং এই পুকুরের মধ্যে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। তারপরে ওটার পরে আমি কিছুদিন সুস্থ ছিলাম। কিছুদিন সুস্থ থাকার পরে এমন আরেকদিন এরকম আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, কিন্তু আমি রাগ করে বাসা থেকে বাইরে হয়েছি, তো নিচের দিকে চেয়ে হাঁটতেছি। আমি আমার বাসা থেকে মাদ্রাসায় আসতে 5 মিনিটও লাগে না, কিন্তু আমি হাঁটতেছি নিচ দিকে চেয়ে হাঁটতেছি। আমি যে রাস্তা দেখতেছি রাস্তা আমার চিনা, কিন্তু নিচের দিকে চেয়ে হাঁটতেছি যাতে কোথাও উষ্ট না খাই। রাত্রেবেলা রাগ করে আশা করছি যে বাসায় ঘুমাবো না, মাদ্রাসায় গিয়ে ঘুমাবো। কিন্তু আমি বাইরে হয়েছি, কিন্তু আমি হাঁটতেছি কি মোড় ঘুরি না কেন, একটু মোড় আছে আমাদের বাসা থেকে বাইরে, একটু মোড় হয়ে পরে মোড় আর আসতেছে না, কিন্তু মোড় আসতেছে না। এখন আমি মাথা যখন উঠে দেখি যে আমি অন্য কোন একটা গ্রামে এসে পড়ছি। ওই গ্রাম আমি চিনি না, মানে কখনোই অপরিচিত। সময়টা কত তখন? আপনার আমি এশারের পরে 9টার দিকে আমি বাসায় খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে দাদু আমাকে একটু বকা টোকা দিচ্ছে, তো তা আমি রাগ করে বাসায় না শুয়ে আমি যে মাদ্রাসায় গিয়ে শুনি সকালে বাসায় আমার এরকম একটা আছে। আমি এরকম বাইরে হয়ে গেছি। হঠাৎ মাথা উঠে চারুবির দিকে দেখি মাদ্রাসাও নাই, আমার বাড়িও নেই, শুধু জাস্ট আমি দূরে কিছু বাড়ি দেখতেছি। কিন্তু আমি আছি আমার এমন একটা রাস্তায় যেটা খুব চিকন, যেমন ক্ষেতের লাইল থাকে না, ক্ষেতের মাঝে একটা রাস্তা, ওই লাইলের মধ্যে মনে হয় যে আমি দাঁড়ানো। কি করবো আমি এখানে কিভাবে আসলাম? একটু আগে দেখলাম আমি মোটা রাস্তায় হাঁটতেছি, সাইড দিয়ে হাঁটতেছি মাটিতে, কিন্তু পাশে মনে হয়েছে যে পিচ ঢালা রাস্তা। কিন্তু এখন যখন নাকি মাথা উঠে আবার নিচে গেল, তখন দেখি যে আমি ওই চিকন রাস্তার উপর হাঁটতেছি, কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। আচ্ছা, আমি অবাক হয়ে গেলাম। ওটা কোন জায়গা ছিল পরে বুঝতে পারছিলেন? এটা আমাদের গ্রাম থেকে 3টা গ্রাম পরে গিয়ে গ্রামটা ছিল, পরে আমি বুঝতে পারছি। তো এটা আবার কিভাবে আসছি, আমার নানা আবার ওই গ্রামের পাশের গ্রামে আমাদের যে দাদা বাড়ি, উনি মাদ্রাসার ওখানে শিক্ষক, ওই গ্রামটাতেই থাকতেন আর কি। আচ্ছা, আপনি আমাকে একটু টাইমের ব্যাপারটা একটু কনফার্ম করেন। এটা কি আপনার মনে আছে যে আপনি যখন ওই গ্রামে পৌঁছেছেন তখন কয়টা বাজে? তখন তো আমি খুব ছোট, মানে আনুমানিক মনে হইতেছে যে আপনার রাত্র গভীর হয়ে আসতেছে, আপনার হবে 12টা কি 12:30 1টা, এই ঠিক সেম টাইমটাই হবে। আচ্ছা, তো আমি ওনার ঘটনার মধ্যে মূলত উনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করছে, হ্যাঁ, উইদাউট টাইম স্পেস। এখানে কিন্তু হালকা একটা মানে প্যারালাল ওয়ার্ল্ডের একটা ছোঁয়া পাইতেছি। হ্যাঁ, প্যারালাল ওয়ার্ল্ড বলতে আমরা তো 3 ডাইমেনশনাল জগতে বসবাস করি। হ্যাঁ, 3 ডাইমেনশনাল বা 3D কে বাংলায় ত্রিমাত্রিক জগতে আমরা বাস করতেছি। তো এই যে আমরা যেটা জিনের ব্যাপারটা যেটা বলি, এটাকে আবার সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে যারা সায়েন্স দিয়ে বলে, তারা বলে আমরা হচ্ছে ত্রিমাত্রিক প্রাণী, আবার চতুর্মাত্রিক প্রাণী থাকতে পারে। এবং চতুর্মাত্রিক প্রাণী যখন থাকবে তারা একই পৃথিবীতে থাকবে, কিন্তু চতুর্মাত্রার প্রাণী বলে তাদেরকে আমরা দেখতে পাবো না। এবং তাদের ওই ক্ষমতাটা থাকতে পারে যে তারা সময়কে ফাঁকি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষমতা রাখতে পারে। হ্যাঁ, তো এইভাবে যদি আপনি ওইরকম কোন ট্রাভেল করে থাকেন। এটা হলো আমার ছোটবেলায় যে ঘটনাটা, কিন্তু ছোটবেলার যে ঘটনাটা এটা শুধু জাস্ট আমি ভয়ে আমার মানে আমি ফজরের আজানের পরে গিয়ে আমি বাড়িতে দরজার সামনে হাঁটতেছি, মানে কি ওই এর মধ্যে কিছু ঘটনা ঘটছে না। আমি একটু ক্লিয়ার হই রেহান, যে উনি যখন বললো যে আপনি দেখলেন যে সম্পূর্ণ অন্য একটা গ্রামে ক্ষেতের মধ্যে দাঁড়ায় আছেন, কিন্তু তারপর ব্যাক করলেন কিভাবে? ওই গ্রামটা যখন আমি অনুভব করলাম, কিন্তু আমি তো গ্রাম চিনি না, আমার তো অনেক খুব ভয় লাগতেছে যে আশেপাশে বাড়িও নেই। আমি দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছি, আবার মনে হইতেছে যে ওই বাড়িটা আমার পরিচিত কোনো বাড়ি, এরকম মনে হচ্ছে। আমি অনেক দৌড়াইতেছি যে আমি দৌড়ে ওই বাড়িতে কোন রকম উঠতে পারলে হবে, কিন্তু আপনি ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছেন। এটা যখন দৌড়ে শুরু করলাম, আমি মনে হলো যে আমি 5 মিনিট দৌড়ালে হয়তো বাড়িটা পৌঁছে যাব, কিন্তু আমি দৌড়াইতেই আছি, কিন্তু দূরত্ব ওইটাই রয়ে গেছে। আমি যে দৌড়াইতেছি কমছে না, দূরত্ব কমতেছে না। আচ্ছা, কিন্তু এই যে এর মধ্যে দৌড়াইতেছি কিছু দূর, যখনই আমি থামলাম তখন হঠাৎ দেখলাম যে একটা আপনার রক্ত মাখা একটা রুমাল, যে কেউ হয়তো রক্ত মুখ ছিল, এরকম মুখটা মুছে মুখের কোন একটা ছাপ বসে রয়েছে, এরকম কিছু। রুমালটা দেখে আমি আরো ভয় পেয়ে গেছি, এটা কোথেকে আসলো। আর তাছাড়া রক্ত,
তখন তো ছোট অবস্থা, আমি খুব অবস্থা খুবই খারাপ, কিন্তু আমার মানে এতটুক শক্তিটা শরীরে আছে যে আমি কিছু একটা হইতেছে এরকম কিছু বুঝতেছি না, কারণ আমি তখন আমার জিন ভূত ব্যাপারে ভয় ছিল, কিন্তু মানে জিন ভূতরা কি করে না করে এটার ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি ভাবলাম যে এখন দৌড়ের ছাড়া আর কিছু নেই, কিন্তু পিছেও তাকাই সামনেও তাকাই, যখনই পিছে তাকাই সামনে তাকালে দেখি যে ওই দূরত্বই। এক সময় দেখলাম যে আমি যে আমার নানা যেখানে বললাম লজিং থাকে সেই বাড়িটা দেখা যাচ্ছে। আচ্ছা। ওই বাড়িটার শুরুতে একটা কবরস্থান আছে, শুরুতে ঢুকতেই একটা কবরস্থান। তো আমি ভাবছি যে তাহলে ওই বাড়িতে চলে যাই। আমি ওই বাড়িতে দৌড় দিলাম, তো ওই বাড়িতে আবার আমি যেতে পারলাম, কিন্তু যাইয়া আমি দরজা যাদেরই লক করতেছি কিন্তু কেউ খুলতেছে না, আমি খুব জোরে বেরিয়েছি কিন্তু খুলতেছে না। কিন্তু বাড়িতে ঢুকতে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি যেহেতু আগে ভয় ছিলাম ওই হিসাবে কবরস্থানের সামনে দিয়ে আমি চলে গেছি। ওটা কবরস্থানের সামনে দিয়ে আমি এমনি রাতের বেলা কবরস্থান দেখলেই ভয় পাই, আর এখনো খুব ভয় পাইতেছি। চলে গেছি, চলে যায় আমি ওই বাড়ির সবার দরজা লক করছি কিন্তু কেউ খুলতেছে না, খুব জোরে করতেছি। তো আমি ভাবলাম যে পরের গ্রামে তো আমাদের বাড়ি, তো আমি আমাদের বাড়ির দিকেই দৌড় দিই। কিন্তু যখন নাকি আমি ওনাদের বাড়ি থেকে বাইরে হইতে যাব তখন দেখতেছি যে কবরস্থানে কোনো একজন মহিলা বসে, কোন একজন মহিলা বৈশা, মুরব্বী টাইপের, উনি বৈশা বলতেছে যে তুই বাড়িতে থাক। আমি যে বাড়িতে গেছি মানে এরকম শুনতেছি আমি যে তুই বাড়িতে থাক। এখন আমি মানে আরো ভয় পেয়ে গেছি যে এখন আমার অবস্থা অনেক খুব খারাপ, আমি খুব জোরে কাঁদতেছি, খুব জোরে কাঁদতেছি, এদিক দিয়ে আপনার আমার খুব ভয় লাগতেছে। আবার আমি ওই বাড়িতে ভিতরে গেলাম, গিয়ে আবার দরজা লক করলাম, চাইলাম কোন জায়গায় ঢুকতে পারি কিনা, কিন্তু ঢুকতেও পারতেছি না। পরে আমি দোয়া কালাম, তখন তো বেশি সূরা টুরা পারতাম না, তখন শুধু সূরা যেগুলা পারতাম, চারকুল, তারপরে সূরা ফাতিহা এগুলা পারতাম। এগুলা পড়তে পড়তে যখন চোখ বুঝে আমি কবরস্থান দিয়ে দৌড় দিয়ে আসে পড়ি, তখন দেখি যে আমার বাড়ির রাস্তা আমি দেখতেছি, কিন্তু আমি জানি যে আমি বাড়ির রাস্তায় এখন যেতে পারবো। পরে আমি খুব জোরে দৌড়াতে পরে বাড়ির এখানে গিয়ে পড়ে যাই। পরে আমি প্রায় 3 দিন যাবত অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার এরপরে আমি আর ওই মাদ্রাসা আমাকে পড়ানো হয় নাই। আমি পরে আস্তে আস্তে ঢাকাতে এসে পড়ি। তো ঢাকাতে আসার পরে আমার তেমন একটা সমস্যা হইতেছিল না, মাদ্রাসা আমি ভর্তি হই। 2-3 মাস ভালোই ছিল। 2-3 মাস পরে গিয়ে আমার আবার একই সমস্যা দেখা দিচ্ছে। ওই দিনের রাত্রে যে ঘটনাটা ঘটছিল, যে ছোট থাকতে যে রাত্রে ঘটনাটা, ওই ঘটনাটা আমি কারোর কাছে বর্ণনা করতে পারি নাই, এই কারণে যে আমি ওই দিন খুবই ভয়ভীত ছিলাম, আর প্রায় 1 সপ্তাহ অসুস্থই ছিলাম, কোনো কথা বলতে পারি নাই, আর ইয়ে করতে পারিনি। এর মধ্যে আরো একদিন এরকম হয়েছে যে আমি বাড়ি থেকে খুব পিঠা মিঠা বানায় দিছে, গ্রামের বাড়ি থেকে পিঠা নিয়ে আসতেছিলাম আপনার নারায়ণগঞ্জে, গাড়ি থেকে আমি অদৃশ্য হয়ে গেছি। 1 সপ্তাহ পরে আমি ফিরছি, কিন্তু আমার মুখে কথা নেই, আমার জিহ্বাগুলো মনে হয় যেন ভিতরে টাইনা ধরছে। আপনি নিজেই ফিরেছেন? এটা আমি নিজে ফিরছি, কিন্তু ফিরার পরে আমি ফিরতেছি, আমি ভাবছি যে আমি ওই দিনই ফিরতেছি, ওই টাইমটাই ফিরতেছি। মানে ওনার খালি আমি বুঝতেছি না ব্যাপারটা, ওনার ভিতরে কন্টিনিউয়াসলি টাইম গ্যাপ চলে, একটা টাইম উনি, আপনি ভাবছেন আমি যখন বাসায় যখন ফিরছি তখন বলতেছে যে 1 সপ্তাহ হয়ে গেছে, মানে আমি প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ মানে কথাই বলতে পারিনি। আচ্ছা, 1 থেকে 1.5 সপ্তাহ কথা বলতে পারিনি। এই অদৃশ্য থাকার পরে আপনার মধ্যে কি কোনো ধরনের শারীরিক চেঞ্জ আসতো? শারীরিক চেঞ্জ বলতে ওই যে আমি কালো হয়ে যেতাম, একদম কালো হয়ে যেতাম। যখনই আমি অদৃশ্য হইতাম তখনই একদম কালো হয়ে। নিজের ভিতরে, নিজের আত্মায়, নিজের মনে কোন রকম চেঞ্জ ফিল করতেন যে আমার আগে এই জিনিসটা ছিল না এখন আছে, বা কিছু একটা হারায় গেছে, এরকম কোন ফিলিংস? এরকম মনে হয় না, কিন্তু শুধু এতটুকু এটা হয় যে আমি পূর্বে কি পড়ালেখা করছিলাম এটা অনেক সময় বোঝাই। আচ্ছা, আপনি বলছিলেন যে ওই মাদ্রাসায় যে তখন বলা হয় নাই, ছোট ছিলেন বলে, এই ঘটনাটাই কি ছিল? কোনটা? এই যে বললেন যে মাদ্রাসায় আসার পর একটা ঘটনা ঘটেছিল 2 মাস পর। হ্যাঁ, নারায়ণগঞ্জ, এটা সবাই জানে, আমার ফ্যামিলিতে সবাই জানে। ছোটবেলার ঘটনা বলতে ছোটবেলার ঘটনাটা ওটা বলতে পারি না। আমি 1 মাস অসুস্থ ছিলাম, এর মধ্যে সুস্থ হইতে হচ্ছে, যেমন কি বাচ্চাদের সাথে। তারপর বলেন, নারায়ণগঞ্জে একজন বড় আলেম ছিল, আমি যখন কথা বলতে পারি না তখন ডাক্তারদের দ্বারা পরীক্ষা করছিল আমার হয়েছে কিনা, কিন্তু আমার কোনো সমস্যা ওরা ধরতে পারেনি। তো উনি আমাকে মানে যাওয়ার পরে উনি আমাকে 2টা কথা জিজ্ঞাইল, কেমন আছো? কথা তো বলতে পারি নাই, হালকা আওয়াজে
বলছিলাম, তো উনি আবার আমাকে বলছে যে নাতি ওই জায়গা থেকে একটা ডিব্বা নাও। তা আমার মানে অনেকগুলো ডিব্বা থেকে একটা ডিব্বা, লাল একটা ডিব্বা ছিল, ওইটা থেকে নিলাম। ওইটাতে ছিল শুধু কালিজিরা। কালিজিরা গুলো উনি কি করলো, পুরোটা ঢাললো আমার হাতের মধ্যে, ঢাইলা অর্ধেক বললো যে অর্ধেক দাও আমাকে। তা আমি অর্ধেক দিলাম, আর অর্ধেক থেকে আমাকে অর্ধেক খাওয়াইয়া বললো, আর অর্ধেক বললো যে তুমি শোয়ার সময় খাইবা, খাওয়ার পরে সকাল উঠে দেখবা তুমি কথা বলতে পারছো। আম্মুরে বলে দিছে যে ও যদি রাত্রে কোনো সমস্যা করে দরজা যাতে না খুলতে পারে। তো আমার ওরকম কোনো সমস্যা হয় নাই, কিন্তু সকালে উঠে আলহামদুলিল্লাহ ওনার দোয়াতে আমি কথা বলতে পারি। তো এই সমস্যাটা কিছুদিন একেবারেই অফ ছিল, কিন্তু আমার যখনই চিকিৎসাটা করছিল এর কিছুদিন পরে ওই রোজার মাসও ঘনাইছে, উনি 3 রোজাতে মারা যান। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এখন আর কোনো প্রবলেম নাই। আমার ওই যে লাস্ট যেটা হইলো, মানে লাস্ট আপনি অদৃশ্য হয়েছেন কবে? 1.5 মাস অদৃশ্য ছিলাম। কোন বছরে? এটা হলো আপনার 2005-এ। আচ্ছা, 2005-এ। তার মানে 5-4-9 বছর ধরে আপাতত আপনার আর কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি অনেকটাই সুস্থ আমি, আর আমার শরীরও এখন আর কখনো চেঞ্জ আসে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি মোটামুটি প্রায় 9 বছর যাবত আর কোন ধরনের এই ধরনের অদ্ভুত ঝামেলার মধ্যে পড়েন নাই। সো মানে আপনি এখন ফিল করছেন? এখন মোটামুটি কিছুটা ভালো। আচ্ছা, আপনি ভালো ফিল করছেন, বাট রেহান আই ফিল ব্যাড। ইয়েস উই ডু। আমাদের দুজনেরই এখন, আমার মনে হয় আমাদের সবার এখন, আমি যেটা ফিল করছি যে আমি সামথিং ডিফারেন্স আমি ফিল